আসবো? নামজুন সাহেবের রুমের কাছে যেয়ে ভেড়ানো দরজায় নক করে বলল জাঙ্কুক। দরজার উপাস থেকে নামজুন শক্ত গলায় বলে উঠল, আমার রুমে তোমার ছায়াও দেখতে চাই না। নামজুনের কথা জাঙ্কুক কানে না নিয়ে রুমে ঢুকে বলল, তোমার রুমে কে এসেছে? আমি আমার মায়ের রুমে এসেছি। কথা যখন শুনবেই না তাহলে অনুমতি নিতে কে বলেছে? নামজুনের কথা কানে না নিয়ে ঘুমন্ত জিনের কাছে এগিয়ে গেল জাঙ্কুক। কিছুক্ষণ নীরবে মায়ের দিকে তাকিয়ে থেকে কিছু একটা খোঁজার জন্য পুরো রুমে একবার চোখ বোলাতে কাঙ্ক্ষিত জিনিসটা টেবিলের উপরে পেয়ে জাঙ্কুক প্রেশার মাপার মেশিন এনে জিন বেগমের প্রেশার মাপতে দেখতে পেল প্রেশার এখন ঠিক আছে। প্রেশার স্বাভাবিক মাত্রায় ফিরে আসতে স্বস্তির নিঃশ্বাস ফেলে জাঙ্কুক নামজুনের দিকে তাকিয়ে দাঁত চেবিয়ে চেবিয়ে বলে উঠল, তোমাকে বারবার বলেছি আমার উপরে রাগ মায়ের উপরে ফেলবে না। যা বোঝাপড়া করার আমার সাথে করবে, তারপরও বারবার কেন মায়ের উপরে রাগ খাটাও? তোমার কথায় আমাকে চলতে হবে? মায়ের জন্য এত চিন্তা, তাহলে এটা বুঝো না তোমার মা আমার জন্য টেনশন করে না, বরং তোমার টেনশনে দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। অন্যের দোষ না খুঁজে নিজের দোষটা আগে খুঁজো, তারপর আমার সাথে তর্ক করতে এসো, এর আগে না। নামজুনের কথায় জাগুক বিরক্তিতে চোখ মুখ কুচকে রুম থেকে বেরিয়ে গেল। আপাতত নামজুনের সাথে তর্কে জড়ানোর মুড নেই তার, তাই কোনো কথা না বলে হনহনি রুম ছেড়ে বেরিয়ে নিজের রুমে যেতেই সিজুনকে চিন্তিত অবস্থায় বসে থাকতে দেখে জাগুক তার পাশে যেয়ে বসে বলল, চাচু কি হয়েছে? জাগুকের প্রশ্নে সিউজন চিন্তিত মুখ লুকিয়ে বলল, হসপিটালে কি হয়েছিল যার জন্য বড় ভাই আজ এত ক্ষেপে গিয়েছে? আগে বলো তোমার কি হয়েছে। তেমন কিছু না, তুই বল হসপিটালে কি হয়েছে। সিউজন কিছু একটা লুকাচ্ছে বুঝতে পারলো জাগুক, কিন্তু কিছু বলল না। এবার আস্তে ধীরে খুলে বলল সব, কিভাবে কি হয়েছে। সব শুনে সিউজনের কপালে আরো চিন্তার বাজ পড়লো। তা দেখে জাগুক বলে উঠল, চাচু কি হয়েছে বলবে তো? তোমাকে এমন লাগছে কেন? কেউ কিছু বলেছে? সিউজন এবার বলে উঠল, কেউ একজন কয়েক মাস যাবৎ বিভিন্নভাবে আমাকে হুমকি দিচ্ছে এমপির পদ থেকে সরে যেতে। কারো হুমকি আমি পরোয়া করি না, কিন্তু খবর পেয়েছি তারা এবার আমাকে রেখে তোকে টার্গেট করেছে। তোর পাওয়ার যতদিন আছে, তুই যতদিন আমার পাশে আছিস, ততদিন আমাকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না। এই জন্য তোকে টার্গেট করে তোকে রাস্তা থেকে সরিয়ে দিতে চাইছে। তুমি আমাকে নিয়ে ভয় পাচ্ছ চাচ্চু? সিরিয়াসলি? দেখ, বিষয়টা খুবই সিরিয়াস। কেউ যদি আমাদের সামনে থেকে আঘাত করতে আসে তাহলে তাকে উপড়ে ফেলা আমাদের বাঁ হাতের কাজ, কিন্তু কেউ যদি পেছন থেকে আঘাত করে তাহলে সেই আঘাতের মোকাবেলা করা অতটা সহজ না। কারণ আমরা জানতেই পারবো না আমাদের আশেপাশে থাকা ভালো মানুষ রূপে কে কখন পেছন থেকে আঘাত করে বসবে। যেই অজ্ঞাত ব্যক্তি এইসব করতে চাচ্ছে সে কে বা কে হতে পারে, তার সাথে আমাদের কিসের শত্রুতা, এর কিছুই কিন্তু আমাদের জানা নেই। এমনকি সেই লোকের লোকজনদের দিয়ে সবসময় তোর উপর নজর রাখছে। আমি মাসখানেক ধরে ওই লোকের খোঁজ চালিয়ে যাচ্ছি, কিন্তু কিছুতেই নাগাল পাচ্ছি না। আর তোরা যে ছেলেটাকে ধরেছিস, আমার ধারণা ওই ছেলে ওই লোকেরই কেউ একজন। ওর মুখ থেকে সত্যি বেরিয়ে আসবে, এই জন্য ওকে চিরতরের জন্য দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। কেউ সব রকম প্রস্তুতি নিয়েই খেলতে নেমেছে, বুঝতে পারছিস? আর না হলে তোর এত সিকিউরিটি থাকা সত্ত্বেও এত গার্ড সহ ওই ছেলেকে 1 ঘন্টার ভেতর খুন করতে পারতো না। সিউজনের কথায় জাঙ্কুকের কপালে এবার ভাঁজ পড়ল। বিষয়টা আসলেই সিরিয়াস, তাই জাঙ্কুক সিউজনকে অভয় দিয়ে বলল, টেনশন নিও না, আমি খোঁজ নিচ্ছি কার বুকের এত বড় পাটা যে চিয়ন জাঙ্কুকের সাথে খেলতে নামছে। সিউজন জাঙ্কুকের কাঁধে হাত রেখে বলল, নিজের সিকিউরিটি বাড়িয়ে দিস। যারা মাঠে নেমেছে তারা সাধারণ কোনো মানুষ নিশ্চয়ই হবে না, সব জেনে বুঝেই তারা মাঠে নেমেছে। জাঙ্কুক চোখ মুখ কুঁচকে বলল, চাচু তুমি ভয় পাচ্ছ? সিরিয়াসলি? রিল্যাক্স, আমাকে কেউ কিছু করতে পারবে না। তুমি বরং তোমার সব সিকিউরিটিও বাড়িয়ে দিও। ওরা অ্যাটাক করলে শুধু আমার উপর না, তোমার উপরেও করবে, যেহেতু তোমার ক্ষমতা কেড়ে নিতে চাচ্ছে। তুমি সাবধানে থেকো, বাকিটা আমি দেখে নিচ্ছি। কেটে গেল 1 সপ্তাহ। এই 1 সপ্তাহের ভিতরে তে আর জিমিনির সাথে ইয়ুঙ্গির খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠল, যেন ওদের পরিচয় 1 সপ্তাহের না 1 বছর আগের। এর ভিতরে একদিন জিমিন তেদের বাসায় এসেছিল। সেদিন 3 জন মিলে জমিয়ে আড্ডা দিয়েছিল। ভার্সিটি শেষে বাসায় এসে তে এখন আর বোরিং হতে হয় না তার। ইয়ুঙ্গির সাথে সময় কেটে যায় তার। মেয়েটা বড্ড মিশুক, যে কারোর সাথে অল্পতেই মিশে যেতে পারে। আজ ইয়ুঙ্গির বার্থডে, বাড়িওয়ালার মেয়ে বলে কথা, বিশাল অনুষ্ঠানের ব্যাপার। ইতিমধ্যে পুরো বিল্ডিং জাঁকজমকপূর্ণ করে সাজানো হয়ে গিয়েছে। তে সবকিছু পর্যবেক্ষণ করে ইয়ুঙ্গির জন্য গিফট কিনতে জিমিন সহ শপিং মলে চলে গেল। দুজন শপিং মলে ঢুকে গিফট চয়েস করছিল, তখন ওদের পাশে এসে দাঁড়ালো দুটো যুবক, যাদের দেখে দোকানদার তেদের রেখে বিচলিত হয়ে ওই যুবক দুটির কাছে গিয়ে বলল, স্যার আপনারা আমার দোকানে? কি লাগবে বলুন স্যার।
এই বলে দোকানের সব কর্মচারীকে হাঁক টাক ছেড়ে ডাকলো। হঠাৎ দোকানদারকে ওদের রেখে অন্য কাস্টমারের জন্য এত বিচলিত হতে দেখে তে তেতে উঠে বলল, ওই মিয়া, কি সমস্যা আপনার? দোকানে আমরা আগে এসেছি, আপনি আমাদেরকে রেখে অন্য কাস্টমারের জন্য মরিয়া হয়ে উঠেছেন কেন? কোন ভিআইপি ম্যান এসেছে আপনার দোকানে যার জন্য আপনি মরিয়া হয়ে উঠেছেন মিয়া? হঠাৎ পরিচিত একটা কণ্ঠস্বর শুনে জাঙ্কুক আর সুগা পাশ ঘুরতেই দেখে কোমরে হাত দিয়ে দোকানদারের দিকে দাঁত কটমট করে তাকিয়ে থাকতে দেখে সুগা বিড়বিড় করে বলে উঠল, এই মেয়ে শান্তভাবে কথা বলার মেয়ে না, সবসময় কথার আগে খ্যাক করে উঠতে হবে। এক সপ্তাহ পর তের রণচণ্ডীর রূপ দেখে থমকালো জাঙ্কুক। সেদিন লেক পার্কে বসে থমকানোর পর আর দেখেনি মেয়েটাকে। আজ এক সপ্তাহ পর মেয়েটাকে আবার দেখে জাঙ্কুক কেমন যেন থমকে গেল। এই যে কোমরে হাত দিয়ে রাগে লাল হয়ে নাকের পাটা ফুলে দোকানদারের দিকে তাকিয়ে আছে, বিষয়টা যেন খুব ভালো লাগলো জাঙ্কুকের। এই মেয়ের দম আছে বলতে হবে, যে আসলেই কাউকে পরোয়া করে না। মেয়ে জাত হয় শিমুল তুলার চেয়ে নরম, কিন্তু এই মেয়ে তার ঠিক উল্টো। দেখতে শিমুল তুলার মতো হলেও ভেতরটা ঠিক ততটাই শক্ত। কথাগুলো ভেবে জাঙ্কুক মনে মনে শুধালো, ভেরি স্ট্রং গার্ল। এদিকে জাঙ্কুকের সুগা পাশ ঘুরতেই ওদের দিকে চোখ যেতেই বিষম খেলোতে আর জিমিন জাঙ্কুকদের দেখে চোখ কপালে উঠে গেল। তে আর জিমিন দুজনেই বিস্ময়ে হতবাক হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। তখন তের খেয়াল আসলো ইউনা বেগমের বলা কথা, এখন এখানে থাকলে কোনো না কোনোভাবে জাঙ্কুক বা সুগার সাথে লেগে যাবে। তাই তে কোনো দিকে না তাকিয়ে জিমিনের হাত ধরে ওই দোকান থেকে বের হতে উদ্যত হতে জাঙ্কুক দোকানদারের উদ্দেশ্যে বলে উঠল, ওদের সার্ভিস আগে দিন। জাঙ্কুকের কথায় দোকানদার ভয়ে ভয়ে বলল, কিন্তু স্যার, আমি দিতে বলেছি। দোকানদারকে থামিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল জাঙ্কুক। জাঙ্কুকের কথার পৃষ্ঠে দোকানদারের আর কিছু বলার সাহস হলো না, কিন্তু তেদের দিকে তাকিয়ে বলল, আপনারা চয়েস করুন। দোকানদারের এবার কথায় তে ইচ্ছে করলো ব্যাটার মাথা ফাটিয়ে দিতে। একটু আগে ওদের পাতা না দিয়ে সুন্দর করে চলে গিয়েছিল নতুন কাস্টমারের কাছে। প্রথমে অপমান করেছে, এখন আসতে আবার ওদের ডাকতে। ভাবতে দের রাগ লাগলো, কিন্তু আপাতত ভাগ ভাল্লুকের সামনে দাঁড়িয়ে আছে, উল্টাপাল্টা কিছু বললে ওকে গিলে খাবে। তাই তে নিজের রাগ লুকিয়ে রেখে হাসার চেষ্টা করে বলল, না না, কিছু লাগবে না, আমরা অন্য দোকান থেকে নিয়ে নিব। এই বলে জিমিনকে নিয়ে উল্টো করে এক কদম ফেলতে পেছন থেকে বাজখাই গলায় জাঙ্কুক বলে উঠল, এই মেয়ে, যেতে বলেছি তোমাদের। হঠাৎ জাঙ্কুকের এমন ধমকে চলতে থাকা পা সহসা থেমে গেল। তে শুকনো ঢোক গেলে পেছনে তাকাতেই জাঙ্কুক কিছুটা শান্ত গলায় বলল, যা নিতে এসেছো তা নিয়ে দেন, যেখানে খুশি সেখানে যাও। জাঙ্কুকের কথায় তে হাসার চেষ্টা করে বলে উঠল, আপনারা নিন, আমরা অন্য। একবার বলার পরও তেকে এমন নাকচ করতে দেখে জাঙ্কুকের রাগ তীর তীর করে মাথায় চলে আসলো। জাঙ্কুক দিক বেদিক করে ধমকে উঠল, এই মেয়ে, কি সমস্যা তোমার? এক কথা দুইবার কেন বলা লাগবে? কি বলেছি কানে যায়নি? হঠাৎ জাঙ্কুকের এমন ধমকে তে চোখ মুখ খিচে ভাবতে লাগলো কি করবে। নিজের রাগ আটকাতে চেয়েও ব্যর্থ হচ্ছে এবার। ও কেন এই লোকের কথা শুনতে যাবে? এর পোষা চামচা নাকি যে উনি যেটা বলবে সেটা ওর করতে হবে? অন্যের হুকুমে ওটা বসা করার মেয়ে তে মোটেও না। তাই তেরামো করে জাঙ্কুকের হুকুম অমান্য করে দোকান থেকে বেরোতে নেবে, তখন জিমিন তের হাত খামচে ধরলো। তে একরোখা তেরা যেই জেদি মেয়ে, তাই ও কি করতে চাচ্ছে বুঝে উঠতেই সময় লাগলো না জিমিনের। জিমিন তের হাত খামচে ধরে ফিসফিস করে বলে উঠল, দোস্ত, ঝামেলা করিস না প্লিজ, ওনারা তো আমাদের ভালোর জন্যই সুযোগ দিয়েছে। কথাটা বলে জিমিন থেকে কিছু বলার সুযোগ না দিয়ে ওকে টেনে দোকানদারের কাছে নিতে নিতে জাঙ্কুকদের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, নিচ্ছি আমরা। এ বলে যা প্রয়োজন তা দোকানদারকে দেখাতে লাগলো। জিমিনের কাছে দাঁত কটমট করে তাকালো তে জিমিনের দিকে, যেন এখনই কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। তে তাকানো দেখে জিমিন ফিসফিস করে বলল, প্লিজ দোস্ত, খেপিস না। এই বলে দোকানদারকে ঘড়ি দেখাতে বলল। দোকানদার ঘড়ি দেখালে ঘড়ির মধ্যে কোনো রকম দুইটা ঘড়ি চয়েস করে প্রাইস জানতে চাইলে দোকানদার বলে উঠল, দুইটা 12,000। দোকানদারের প্রাইস মুখ দিয়ে বের হতে দেরি, দের খ্যাক করে উঠতে দেরি হলো না। এমনি দোকানদারের উপর ক্ষোভ ছিল জাঙ্কুকদের দেখে ওদের পাতা না দেওয়ায়, তার উপর জাঙ্কুকের দেওয়া ধমকের জন্য জাঙ্কুকের উপর যেই ক্ষোভ ছিল সবকিছু মিলিয়ে রাগে ক্ষোভে খ্যাক করে তে বলে উঠল, ওই মিয়া, বিজনেস করতে নেমেছেন নাকি ডাকাতি করতে নেমেছেন? দুইটা ঘড়ির দাম 12,000 টাকা হয় কিভাবে? হঠাৎ তের এমন খ্যাক করে ওঠাই দোকানদার ভরকে উঠল। পরক্ষণে নিজেকে সামলে বলে উঠল, আপনার কোথাও ভুল হচ্ছে, এটা ব্র্যান্ডের ঘড়ি। এদিকে জাঙ্কুক প্যান্টের পকেটে হাত গুজে নিষ্পলক তাকিয়ে পর্যবেক্ষণ করছে থেকে। এই যে ওর কথা অমান্য করে তেরামো করে চলে যেতে উদ্যত হতে জিমিন টেনে দোকানদারের কাছে নিয়ে যাওয়া, জিমিন টেনে নিয়ে যেতে কটমট করে মেয়েটার দিকে তাকিয়ে থাকা, দোকানদারের কথায় নাকের পাটা ফুলিয়ে খ্যাক করে ওঠা।
এই যে এখন সমান তালে দোকানদারের সাথে ঝগড়া করছে, যার জন্য একটু পর পর খ্যাক খ্যাক করে উঠছে। সবকিছু জাঙ্কুকের কাছে অন্যরকম ঠেকলো। তের কাজে জাঙ্কুক বিরক্ত হলো না, বরং কেন যেন সবকিছু পর্যবেক্ষণ করতে ভালো লাগছে তার। এই যে রাগের কারণে ফর্সা নাকের ডগা লাল বর্ণ ধারণ করে আছে, অনামিকা আঙ্গুল নামিয়ে দোকানদারের সাথে ঝগড়া করছে। এই সব কিছু জাঙ্কুকের কাছে খুব মজা লাগছে। একটা মেয়ে এতটা নাছরবান্দা কি করে হতে পারে? এই বিচ্ছু মেয়ে আসলেই আলাদা, সবার চেয়ে আলাদা। দোকানদারের সাথে ঝগড়াঝাটি করে 12,000 টাকার ঘড়ি 6,000 টাকায় নিয়ে নিল। তা দেখে সুগা চোখ কপালে উঠে গেল। তার মানে দোকানদাররা ওদের এভাবে ঠকায়? একটা জিনিসের 3 গুণ দাম রেখে কথাটা ভাবতেই সুগা দোকানদারের দিকে তাকাতেই চোখে পড়লো ডেস্কের উপরে একটা ফোন, যেটা তের সাথে মেয়েটার হাতে দেখেছিল তখন। এদিকে তে প্রায় দোকান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন সুগা পিছু ডেকে বলে উঠল, এই মেয়ে। দোকান থেকে বের হওয়ার সময় আবার পিছু ডাক পড়তে এবার বিরক্তের চরম সীমানায় পৌঁছে গেল তে। বিরক্তি নিয়ে তে আর জিমিন পিছু ঘুরে বুঝে উঠতে চাইল কাকে ডাকছে। তখন সুগা জিমিনের দিকে আঙ্গুল তাক করে বলল, তোমাকে বলছি। হঠাৎ সুগার এমন আঙ্গুল তাক করাতে জিমিনের বুকের ভিতর ঢুক করে উঠল। সহসা মনের ভিতর হানা দিল, আমি কি কিছু করেছি? ভাবতেই জিমিন ঢুক গিলল, আবার কিছু না করে ফেলেছে সে। এমনি ঝামেলা থেকে বাঁচার জন্য এখান থেকে পালাতে যাচ্ছে, আর সেই ঝামেলা পালাতে তো দিচ্ছেই না, উল্টো একটার পর একটা ঝামেলা শেওড়া গাছের পেটটির মতো ঘাড়ে চেপে আছে। সুগা জিমিনের শুকনো মুখ দেখে স্মিত হাসলো। সেদিনও তের সাথে এই মেয়েটা ছিল, ওর একটা ডাকে এই মেয়ের মুখ চুপসে গিয়েছে। মেয়ে জাতি তো এমনই নরম ভীত হওয়া উচিত, তাই না? জিমিনের পাশে থেকে সুগার মনে হলো অন্য গ্রহ থেকে হয়তো ভুল করে ওদের গ্রহে চলে এসেছে। ওর একটা ডাকেই এই মেয়ের মুখ শুকিয়ে গিয়েছে, কিন্তু তের ভিতরে নেই কোনো ভয়, নেই কোনো ভীতি। উল্টো বিরক্ত নিয়ে ওর দিকে দাঁত কটমট করে তাকিয়ে আছে। তা দেখে সুগার চোখ পাকিয়ে তাকিয়ে জিমিনের উদ্দেশ্যে বলল, মেবি তোমার ফোনটা ওখানে রেখে যাচ্ছ। সুগার কথায় জিমিনের হাতের দিকে তাকাতেই দেখে আসলেই ওর ফোন নেই। জিমিন সুগার ইশারা অনুসরণ করে সামনে তাকাতেই দেখলো ডেস্কের উপরে ফোন রেখেই চলে যাচ্ছিল। তা দেখে জিমিন তড়িঘড়ি করে ফোন নিয়ে সুগার উদ্দেশ্যে ছোট্ট করে ধন্যবাদ জানিয়ে ছুটে টের কাছে গিয়ে তাকে নিয়ে মল থেকে বেরিয়ে গেল। জিমিনদের যাওয়ার দিকে তাকিয়ে সুগা বলে উঠল, অদ্ভুত তো, এভাবে কেউ ধন্যবাদ দেয়? সুগার কথার পৃষ্ঠে জাঙ্কুক সুগার কাজ চাপড় মেরে বলল, এই মেয়ে নিতান্তই ভদ্র, তাই অন্তত ধন্যবাদ পেয়েছিস। তোর ভাগ্য ভালো, এই মেয়ের জায়গায় ওই মেয়ে থাকলে ধন্যবাদ না পেয়ে একটা ফ্রিতে থাপ্পড় পেতি। জাঙ্কুকের কথায় সুগা চোখ মুখ কুচকে বলল, তা ঠিক বলেছিস। যে ডেঞ্জারাস মেয়ে রে বাবা, বাপের জন্মেও এমন মেয়ে দেখি নাই। প্রতিটি মেয়ের জীবনে প্রথম শাড়ি পরাটা হয়তো মায়ের শাড়ি দিয়েই শুরু হয়। জীবনের একটা সময় নিজের অনেক অনেক শাড়ি হয়, কিন্তু মায়ের শাড়ি পরার যে আনন্দ সেটা হয়তো পৃথিবীর কোনো শাড়ির মাঝে পাওয়া যায় না। মায়ের শাড়ির মাঝে লুকিয়ে থাকে যেন মা মা একটা সুঘ্রাণ, যে সুঘ্রাণ হাজারো টাকার দামি শাড়িও এনে দিতে পারবে না। এই জন্যই হয়তো মায়ের শাড়ি পরার মতো আনন্দ পৃথিবীর অন্য কোনো শাড়ি এনে দিতে পারে না। ইউনা বেগম থেকে মন দিয়ে শাড়ি পরাতে ব্যস্ত, আর তে মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে ছোটবেলার স্মৃতি চারণ করতে ব্যস্ত। ওর জীবনের প্রথম শাড়ি পরা মায়ের শাড়ি দিয়েই। ওর বোধ হওয়ার পর যেদিন প্রথম ইউনা বেগম থেকে শাড়ি পরিয়ে দিয়েছিল, সেদিন তের খুশি আকাশ ছুঁই ছুঁই ছিল। মায়ের লাল টুকটুকে শাড়ি পরে পুরো বাড়ি খুশিতে চক্কর কেটেছিল সে। সেই খুশি ছিল কতটা আনন্দদায়ক ভাবতেই তে ঠোঁটের কোণে সুপ্ত হাসির রেখা ফুটে উঠল। আজ রাতে ইয়ঙ্গির বার্থডে পার্টি। ইয়ঙ্গি তে আর জিমিনের কাছে বায়না ধরেছে ও শাড়ি পরবে, ওর সাথে যেন ওরাও শাড়ি পরে। শাড়ি পরার কথা শুনে তের নাক মুখ কুচকে নাকচ করে দিতেই ইয়ঙ্গির কান্না করে দেওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। ভার্সিটিতে পড়ুয়া একটা মেয়ের এমন বাচ্চা মেয়েতে তের হাসি পেল খুব। ইয়ঙ্গি কাঁদো কাঁদো হয়ে বারবার শাড়ি পরার রিকোয়েস্ট করতেই ইয়ঙ্গির রিকোয়েস্ট ফেলতে পারল না তে। যদিও তে শাড়ি পরতে তেমন অভ্যস্ত না, তবুও ইয়ঙ্গির খুশির কথা চিন্তা করে শাড়ি পরতে রাজি হয়ে গেল। নে, হয়ে গিয়েছে, এবার তুই সেজে নে। শাড়ি পরানো শেষ করে বলে উঠল ইউনা বেগম। তের সম্মতি দিয়ে হালকা মেকআপ করে নিয়ে আয়নার দিকে দেখতে লাগলো নিজেকে। ইউনা বেগমের উদ্দেশ্যে বলে উঠল, আম্মু আমাকে কেমন লাগছে? ইউনা বেগম তের দুর্নীতে হাত রেখে বলল, মাশাল্লাহ, কারোর নজর না লাগুক, আমার রাজকন্যাটা সবসময় সুন্দর। ইউনা বেগমের কথায় তে খুশিতে গদগদ হয়ে গেল। চলো এবার। ইয়ঙ্গি বারবার ফোন করছে, আর জিমিনও প্রায় এসে পড়েছে। এই বলে ইউনা বেগমকে নিয়ে ছাদে চলে গেল। বিশাল ছাদ জুড়ে রং বেরঙের আলো ঝকমক করছে। তে পুরো ছাদে চোখ বোলাতেই আচমকা ওর ঠিক বা পাশে চোখ যেতেই স্তব্ধ হয়ে গেল। চোখে ভুল দেখছে ভেবে তে বারবার কয়েকবার চোখের পাতা ঝাপটে সামনে তাকালো। না, এবারও একই দেখছে। সেটা ক্লিয়ার হতে হতভম্ব হয়ে সেদিকে তাকিয়ে রইল তে। বিস্ময়ে হতবাক হয়ে তে বাম পাশে ওর থেকে কয়েক কদম দূরে জাঙ্কুক আর সুগার দিকে তাকিয়ে রইল।
ইয়ঙ্গির বার্থডে কেকের পার্সেল এসে পড়েছে। ফোন পেয়ে সুগা জাঙ্কুকের উদ্দেশ্যে বলল, তুই এখানে থাক, আমি পার্সেল আনার ব্যবস্থা করছি। এই বলে ছাদের দরজার কাছে এসে তেকে দেখে ভূত দেখার মতো চমকে উঠে অস্ফুট স্বরে বলে উঠল, তুমি? তে অবাকতা কাটিয়ে ভাবলো, ওদের যে বাবার গুন্ডামি করতে এই জায়গাও ছাড়লো না। ভাবতেই তে খ্যাক করে বলে উঠল, তা আপনাকে বলবো কেন? তের খ্যাক করে উঠাই সুগা ভেবাচেকা খেয়ে গেল। সুগা আশেপাশ তাকিয়ে দেখলো কেউ দেখেছে কিনা। না, কেউ দেখেনি। ভাবতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে তেকে কিছু বলতে যাবে, তখনই ফোন বেজে উঠাই সুগা আর কথা না বাড়িয়ে নিচে চলে গেল। তে সুগা যাওয়ার দিকে মুখ ভেঙচি কেটে সামনে এগোতে যাবে, তখনই বাম পাশ থেকে কানে ভেসে আসলো, এই মেয়ে। তে ডাক অনুসরণ করে বাম পাশে তাকাতেই জাঙ্কুকে দেখে ভ্রু কুঁচকে গেল। ও তো আজ কিছু করেনি, তাহলে ওকে কেন ডাকছে? এখানে ওর মা আছে, এখন ভুলেও এই লোকের আশেপাশে যাওয়া যাবে না, না হলে দেখা যাবে রাগের মাথায় এর সাথে একটা গন্ডগোল বাঁধিয়ে ফেলবে। তখন মায়ের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। জীবনে এত এত স্বপ্ন নিয়ে মাকে নিয়ে ফের ঢাকা পাড়ে জমিয়েছে। এই স্বপ্ন ভেঙে ও কিছুতেই চায় না ঢাকা ছেড়ে আবার চলে যেতে। তাই তে জাঙ্কুকে ইগনোর করে সামনে পা বাড়াতে যাবে, তখনই জাঙ্কুক ধমকে বলে উঠল, এই মেয়ে, এক পাও নাড়াবে না, যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই থাকো। এই বলে জাঙ্কুক নিজেই তের কাছে এগিয়ে আসতে লাগলো। জাঙ্কুককে নিচে থেকে এগোতে দেখে তে আটকে উঠলো। ভয়ের চোখে তে ছাদে চোখ বোলালো ইউনা বেগম কোথায় আছে দেখার জন্য। তখন দেখলো বেশ খানিকটা দূরে বসে ওর মা আর ইয়ঞ্জন বেগম গল্প করতেছে। তা দেখে তে স্বস্তির নিঃশ্বাস ফেললেও কোনো রিস্ক নিতে চায় না। তাই জাঙ্কুকের কথা অমান্য করে তড়িঘড়ি করে ওখান থেকে চলে যেতে নেবে, তার আগে জাঙ্কুক এসে ওর সামনে দাঁড়ালো। হঠাৎ জাঙ্কুককে সামনে দাঁড়াতে দেখে ঢোক গিলল তে। এই লোকের যেই বাজকায় গলা, সেই বাজকায় গলায় একটা ধমক দিলে ছাদে উপস্থিত থাকা সবার চোখ ওদের কাছে এসে পড়বে। এই বজ্জাত লোকের কথা না শুনে চলে যেতে নেওয়ার জন্য যেই এখন বাজকায় গলায় ধমক একটা খেতে হবে, ভাবতেই তে ঢোক গিলে বারবার আর চোখে ইউনা বেগমকে পর্যবেক্ষণ করে যাচ্ছে, যেন তার চোখ এদিকে না আসে। তেকে অবাক করে দিয়ে জাঙ্কুক ধমক না দিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, এই মেয়ে, তোমার সাহস হলো কি করে আমি দাঁড়াতে বলার পরও চলে যেতে উদ্যত হতে? জাঙ্কুকের চিবানো কথায় তে ঢোক গিলল, আমতা করে বলল, দেখুন, এখানে অনেক মানুষ আছে, সিন ক্রিয়েট করবেন না। কোনো কিছু পরোয়া না করা মেয়েটার আজ এমন ঘাবড়ানো মুখশ্রী দেখে অবাক হলো জাঙ্কুক, কিন্তু সেটা বুঝতে না দিয়ে ভ্রু বাঁকিয়ে বলল, মানুষের ভয় দেখাচ্ছ জিয়ন জাঙ্কুককে? তাই তে আপাতত এখানেই তর্কের সমাপ্তি টানতেই হঠাৎ চোখ তুলে কোমরে হাত দিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, দাঁড়াতে বলছেন কেন? জাঙ্কুক তের চোখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, চোখ নিচে নামাও বলছি। জাঙ্কুকের এহেন কথায় তে এবার রাগ লাগলো। সে কখন থেকে লোকটা ওকে জ্বালাতন করছে। ভাবতেই তে নাকের পাটা ফুলিয়ে বলে উঠল, কি বলতে চান সেটা সরাসরি বলবেন নাকি চলে যাব? তের কথায় জাঙ্কুক ফিচেল হেসে তের চোখের দিকে তাকিয়ে বলে উঠল, পিঠের কাছে কালো বেল্টের কিছু একটা বেরিয়ে আছে। জাঙ্কুকের কথা শ্রবণ হতে তে চোখ জোড়া বড় বড় হয়ে গেল। মুহূর্তের মাঝে মুখের ভাবভঙ্গি বদলে গেল। সামনে থাকা ব্যক্তির দিকে নাকের পাটা ফুলিয়ে চোখে চোখ রেখে তাকিয়ে থাকা মেয়েটার চোখ জোড়া পলকের মাঝে নিচু হয়ে গেল। হঠাৎ এক পশলা লজ্জারা আঁকড়ে ধরল। ফর্সা গাল লাল আভা ধারণ করতে লাগলো। এই জন্যই এই লোক চোখ নিচু করতে বলেছে। আর ও ভেবেছে এই লোকের দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখিয়েছে দেখে ওকে চোখ নামাতে বলেছে। তাই ও ইচ্ছে করে তাকিয়েছিল। ভাবতেই লজ্জায় কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হতে লাগলো। একটা ছেলের মুখে দ্বিধাহীন এমন কথা শুনতে তে জমি বরফ হয়ে গেল। তে অনেক কষ্টে নিজেকে একটু সামলে চট করে আঁচল টেনে কাঁধ জড়িয়ে দিক বিদিক ভুলে একজোটে সামনে চলে যেতেই আচমকা কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিতে কেউ একজন হাত ধরে ফেলাতে তে চোখ তুলে তাকাতেই অচেনা একটা মুখ চোখের সামনে ভেসে উঠল। এইদিকে যেহুব একটু তাড়া নিয়ে কোথাও যাচ্ছিল, তখন আচমকা কেউ এসে হুট করে বুকের সাথে ধাক্কা খেতেই হকচকিয়ে গেল। যে ধাক্কা খেয়েছে সে পড়ে যাওয়ার আগেই হাত আঁকড়ে ধরে সামনে তাকাতে হার্টবিট থমকে গেল তার। হাত ধরে রাখা অধিকারী ব্যক্তিকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতেই হঠাৎ বুকের ভেতর ধুকপুকা নিয়ে উঠল। নীল শাড়ি পরিহিত ফর্সা গোলগাল গরনের মেয়েটাকে দেখে আচমকা যেহুব অন্য কিছু অনুভব করলো। মনে হলো কানের কাছে কেউ ফিসফিস করে বলছে, প্রেমে পড়েছিস তুই এই নীলপরীর প্রেমে। কথাটা শ্রবণ হতে চমকে উঠল যেহুব। বাবা চাচাদের বাধ্য ছেলে হওয়ার কারণে কখনো উড়ে বেড়ানোর সুযোগ হয়ে ওঠেনি। সবসময় লেখাপড়ার মাঝে ডুবে থাকতো। কখনো প্রেম করা তো দূরের কথা, মেয়েদের পাশও ঘেঁষেনি। লেখাপড়া কমপ্লিট করে জব করার ইচ্ছে থাকলেও বাবা আর চাচার কথায় বাবার বিজনেসে জয়েন হয়েছে। তাই তো পরিবারের সবচেয়ে ভদ্র সন্তানের উপাধিটা এক বাক্যে সবাই ওকেই দিয়ে দেয়। কথাগুলো ভেবে যেহুব মনে মনে নিজেকে শাসালো। না, এমন কিছু করা যাবে না যেটার জন্য পরে পরিবারকে সমস্যায় পড়তে হবে। এই ভেবে সুগান নিজেকে নিজে বোঝালো ও এই মেয়ের প্রেমে পড়েনি, কিন্তু হ্যাঁ, মন বারবার এই নীলপরীতেই আটকে যাচ্ছে।
জেহুবের ভাবনার মাঝে তে ছট করে জেহুবের হাতের মুঠো থেকে নিজের হাত ছাড়িয়ে রাগি চোখে জেহুবের দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, কখন থেকে হাত ছাড়তে বলছি শুনেন না? মেয়ে দেখলেই ছোঁয়ার জন্য জিভ লক লক করে, তাই না? যত্তসব ফাউল ছেলে। এই বলে হনহনিয়ে তে সেখান থেকে চলে গেল। তে যাওয়ার দিকে হা করে তাকিয়ে রইল জেহুব। ও ফাউল ছেলে, মেয়েদের দেখলে ছোঁয়ার জন্য ওর জিভ লক লক করে? কথাগুলো ভাবতেই জেহুব যেন আকাশ থেকে পড়লো। কখনো কোনো মেয়ের বাস গেছেনি, আর এই মেয়ে ওকে এইসব উপাধি দিয়ে চলে গেল, যেন বিশ্বাস হচ্ছে না জেহুবের। সুগা তড়িঘড়ি করে লিফট থেকে বের হতেই সজোরে কারোর সাথে ধাক্কা খেলো। ধাক্কা খাওয়া ব্যক্তি আকস্মিক ধাক্কা সামলাতে না পেরে ঠাস করে নিচে পড়ে গিয়ে অস্ফুট স্বরে মুখ থেকে বেরিয়ে আসলো, ও মা গো, আমার কোমরটা গেল। আকস্মিক স্বরে সুগা নিচে তাকাতেই দ্বিতীয়বারের মতো ভূত দেখার মতো চমকে উঠল। তের সাথে দেখা সেই মেয়েকে শাড়ি পরে এখানে দেখে সত্যি চমকে গেল। আসলে হচ্ছেটা কি, কিছুই মাথায় ঢুকছে না সুগার। প্রথমে দিকে দেখলো, তারপর এই মেয়ে। এই দুজন ওদের বাসায় কি করে আসলো ভেবে পেল না সুগা। সুগা আর কিছু ভেবে না পেয়ে তড়িঘড়ি করে জিমিনের উদ্দেশ্যে বলে উঠল, সরি, আমি আসলে খেয়াল করিনি। হঠাৎ কেমন পরিচিত পরিচিত একটা কণ্ঠস্বর শুনে জিমিন চট করে চোখ তুলে তাকাতেই এক ঝটকা খেলো। ব্যথা বলে একরাশ বিস্ময় নিয়ে সুগার দিকে তাকিয়ে বলে উঠল, আপনি? এই প্রশ্নের উত্তরে সুগা কি বলবে ভেবে পেল না। সুগা অপ্রস্তুত হেসে শুধালো, জি আমি। উঠতে পারবে নাকি সাহায্য করব? জিমিন কয়েক পলক বিস্মিত হয়ে সুগার দিকে তাকিয়ে থেকে বিস্ময় কাটিয়ে ছোট করে বলল, লাগবে না, উঠতে পারবো। এই বলে উঠতে নিতে অনুভব করলো কোমরে বেশ ভালোই লেগেছে। কয়েকবার চেষ্টা করে উঠতে সক্ষম হলো না। তখন খেয়াল করলো সুগা এক হাত ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, হাত ধরো। হাত ধরো কথাটা কর্ণকুচর হতে বুকের ভিতর ঢুক করে উঠল জিমিনের। জিমিন কাঁপা কাঁপা চোখে কয়েক পলক ফেলে কিছু বলতে যাবে, তার আগেই সুগা তাড়া দিয়ে ইশারায় হাত ধরতে বলল। সুগার ইশারায় জিমিন কাঁপা কাঁপা হাতে সুগার হাতের মুঠোয় হাত রাখতে পুরো শরীর মৃদু কেঁপে উঠল। সেই কম্পন অনুভব করলো সুগাও। সামান্য হাত ধরায় জিমিনের এমন কেঁপে ওঠায় মনে মনে হাসলো সুগা। সুগার সাহায্যে জিমিন সোজা হয়ে দাঁড়াতেই তড়িঘড়ি করে সুগার হাতের মুঠোয় থেকে নিজের হাত ছাড়িয়ে আমতা আমতা করে বলল, ধন্যবাদ। জিমিনের দেওয়া ধন্যবাদে সুগার মুখ হা হয়ে গেল। যেখানে ওর জন্য এই মেয়ে পড়ে গিয়েছে, সেখানে একটু উঠতে সাহায্য করাতে এই মেয়ে ধন্যবাদ দিচ্ছে। এই মেয়ে জায়গায় দিয়ে থাকলে ইতিমধ্যে ছোটোখাটো একটা যুদ্ধ বেঁচে যেত। ভাবতেই সুগার ঢোক গিলে জিমিনের দিকে তাকিয়ে বলল, আমার জন্য পড়ে গেলে আর আমাকে ধন্যবাদ দিচ্ছ? তোমার জায়গায় দিয়ে থাকলে এতক্ষণ নিশ্চয়ই দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে দিত। সুগার কথায় জিমিন স্মিত হেসে বলল, ও একটু রাগী, হুটহাট মাথা গরম হয়ে যায় তার। তা তো এই কয়দিনে দেখিয়ে বুঝতে পেরেছি। তা তোমরা কি ইয়ঙ্গের ফ্রেন্ড? তে আর ইয়ঙ্গের শাড়ি পরার লোক দেখে বুঝতে পারলো ওদের অনুষ্ঠানে ওরা এসেছে। বার্থডে পার্টিতে আত্মীয় স্বজন আপনজন ছাড়া অন্য কাউকে ইনভাইট করা হয়নি। তে আর জিমিনকে ওদের কোনো আত্মীয় হিসাবে দেখেছে কিনা বলে মনে হলো না সুগার, তাই বুঝে নিল হয়তোবা ইয়ঙ্গের ফ্রেন্ড হবে। সুগার প্রশ্নে জিমিন স্মিত হেসে অবাক হয়ে বলল, আপনি ইয়ঙ্গিকে চেনেন? জিমিনের বোকা প্রশ্নে সুগা কিছুটা শব্দ করে হেসে বলে উঠল, শি ইজ মাই সিস্টার। সুগার এবারের কথা শুনে জিমিন চোখ গোল গোল করে কিছুটা জোরে বলে উঠল, তার মানে তেরা আপনাদের বাসায় উঠেছে? জিমিনের কথার মানে না বুঝে সুগা ভ্রু কুঁচকে বলল, মানে? জিমিন অবাক হয়ে শুধালো, তেরা আপনাদের বাসায় সেকেন্ড ফ্লোরে উঠেছে, জানেন না? জিমিনের এবারের কথায় আকাশ ভেঙে পড়লো যেন সুগার মাথায়। ওই ডেঞ্জারাস মেয়ে ওদের বাসায় উঠেছে। ভাবতে ভাবতেই সুগা ঢোক গিলল। যাই তাহলে। জিমিনের কথাই সুগা ভাবনা দেখে বেরিয়ে আচ্ছা বলে পিছু ঘুরে চলে যেতে নেবে, তখন কিছু একটা মনে করে বলে উঠল, এক মিনিট। জিমিন লিফটে উঠতে উদ্যত হতে সুগার কথায় পা থামিয়ে পিছু ঘুরতেই সুগা স্মিত হেসে বলল, নাম কি তোমার? হঠাৎ সুগার চূড়া প্রশ্ন কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেও নিজেকে সামলে ছোট করে বলল, জিমিন। আপনার? মিন সুগা। ওকে তাহলে উপরে যাও, ইয়ঙ্গি উপরে আছে। এ বলে সুগা গেট পেরিয়ে বাইরে চলে গেল। জিমিন সুগা যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, কোনো গুন্ডা মাস্তানের ব্যবহার এত ভালোও হয়? ব্যস্ত কোলাহল থেকে মাঝে মাঝে নিজেকে শুনশান নিরিবিলি জায়গায় নিয়ে নিজেকে নিজের সময় দেওয়াটা আসলেই অন্যরকম। এই নিরিবিলির মাঝে চেনা যায় নিজেকে। ব্যস্ত কোলাহলের মাঝে থেকে মানুষ যেন নিজেকেই নিজে চিনতে ভুলে যায়, যার ফলে কোমল হৃদয়টাও ধীরে ধীরে পাথরে পরিণত হয়। শুনশান নিরিবিলি নিস্তব্ধ রাতে রাস্তার মাঝে গাড়ি থামিয়ে গাড়ির ডিকির উপরে বসে ভাবনায় বোধ হয়ে আছে জাঙ্কুক। যদিও ছেলেটা এই নিরিবিলি জায়গায় নিজেকে সময় দিতে আসেনি, বরং হঠাৎ উড়ে যাওয়া নিজের অপ্রত্যাশিত রাগ দমন করতে এসেছে। নিজের রাগ দমন করতে আসলেও এই নিরিবিলি প্রকৃতি যেন জাঙ্কুককে নিজেকে নিজের জানার সুযোগ করে দিচ্ছে। জাঙ্কুক এই নিস্তব্ধ নিরিবিলি প্রকৃতির মাঝে হুট করে হারিয়ে গেল অন্য এক জগতে।
নীল শাড়ি পরিহিত এক শুভ্রপরীর পা জোড়া সবে মাত্র ছাদে পড়তেই থমকে গেল এক তাগড়া যুবকের হৃদস্পন্দন। শুভ্রপরীর পাতলা ঠোঁটের ভাঁজে লেগে থাকা স্নিগ্ধ হাসি তীরের মতো যেন বিঁধল সেই বুক পাঁজরে। শুভ্রপরীর মায়াবী চোখ জোড়ার দিকে তাকাতেই মনে হলো তার অনুভূতিহীন পাথর রাজ্যের বাইরে সুন্দর এক রাজ্য আছে। শুভ্রপরীর মাঝে সেই রাজত্বের হাদিস খুঁজতে যেয়ে চোখে পড়ে গেল শুভ্রপরীর পিঠের অনাকাঙ্ক্ষিত জিনিস। সেই অনাকাঙ্ক্ষিত জিনিস অন্য কারো চোখে পড়ার আগে সেই যুবক শুভ্রপরীর সাথে যে কথা বলতে গিয়ে তাকে রাগিয়ে দিল। পরীটা যখন রাগে নাকের পাটা ফুলিয়ে সেই যুবকের দিকে তাকিয়েছিল, তখন যুবক সেই অনাকাঙ্ক্ষিত জিনিসের কথা জানান দিতেই মুহূর্তের মাঝেই পরীর মুখের আদল পাল্টে গেল। ফর্সা গালে ঝাঁপিয়ে পড়ল রক্তিম আভা। কিছুক্ষণ আগেও নাকের পাটা ফুলিয়ে সেই যুবকের দিকে তাকিয়ে থাকা শুভ্রপরীর চোখ যেন ঠেকল পায়ের পাতায়। লজ্জায় হাঁসফাঁস করে শুভ্রপরী পিঠে আঁচল টেনে সেই যুবকের থেকে পালাতে চোখ মুখ ভিজে ছুটে চলে গেল। তখন আচমকা অন্য এক যুবকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিতেই সেই যুবক শুভ্রপরীর হাত আঁকড়ে ধরল। পরীর হাত অন্যের হাতের অধীনে আবদ্ধ হতে মুহূর্তের মাঝেই সেই যুবকের মাঝে ঠোঁটের কোণে ফুটে ওঠা সুপ্ত হাসির রেখা মিয়ে গেল। হুট করে মাথায় চেপে বসল রাগের পাহাড়। এই ভেবে যে শুভ্রপরীকে কেউ ছুঁয়ে দিল, অন্য কেউ মনের মাঝে উকি দিল শুভ্রপরীকে অন্য কারোর ছোঁয়া বারণ। তাহলে কেন অন্য কেউ স্পর্শ করলো শুভ্রপরীকে? ভাবতেই মুহূর্তের মাঝে ধপধপ করে মাথায় যেন আগুন ধরে গেল তার। ইচ্ছে করলো সেই যুবকের হাতটা তার শরীর থেকে আলাদা করে দিতে, কিন্তু যুবকটির দিকে তাকিয়ে নিজের ইচ্ছা মিয়ে গেল, কিন্তু রাগ কমল না। এই রাগ নিয়ে সবার মাঝে থাকলে কোনো একটা সিন ক্রিয়েট করে ফেলবে, এই ভেবে হনহনিয়ে কোলাহল থেকে বেরিয়ে এসে থামলো শুনশান নিরিবিলি নিস্তব্ধতায় ঘেরা এক মাঝ রাস্তায়। হঠাৎ ফোনের শব্দে ভাবনার ছেদ ঘটল জাগুকের। জাগুক ফোন হাতে নিতেই সুগা নামটা জল করে উঠল। জাগুক জানে কেন এই নাম্বার থেকে ফোন এসেছে, কিন্তু ফোন রিসিভ করার ইচ্ছে হলো না। আজ সবকিছু রেখে ছেলেটা চাচ্ছে নিজেকে চিনতে। কি আছে ওই মেয়েটার মাঝে যার জন্য হুট করেই ওই মেয়ের প্রতি উইকনেস কাজ করছে? ও তো এমন ছিল না। সবাই এক বাক্যে অবলীলায় বলে দিত অনুভূতিহীন জীবন জাগুক। তাহলে সেই অনুভূতিহীন হৃদয় হুট করে এমন এলোমেলো হয়ে যাচ্ছে কেন? জাগুকের ভাবনার মাঝে আবার সুগার ফোন বেজে উঠে জাগুক বিরক্ত নিয়ে ফোন রিসিভ করতে সুগা বলে উঠল, কই তুই? জাগুক চোখ মুখ কুচকে ঠিকানা বলতেই সুগা অবাক হয়ে বলল, এত রাতে ওই নির্জন রাস্তায় একা কি করছিস? ভূতের সাথে সাক্ষাৎ করতে এসেছি। আর কিছু জানার আছে? দাঁতে দাঁত চেপে বলল জাগুক। আরে বাবা, রেগে যাচ্ছিস কেন? পার্টিতে থাকবি না? আঙ্কেল আন্টিরা চলে এসেছে। আঙ্কেল এসে তোকে না পেয়ে তো বয়ান শুরু করে দিবে। আজকের জন্য বাবাকে সামলে নে, আমি যেতে পারবো না। এই বলে খট করে ফোন কেটে দিল। জাগুক ফোন কাটতে সুগা হতাশ চোখে কেটে যাওয়া ফোনের দিকে তাকিয়ে বিড়বিড় করে শুধালো, তোর এই হুটহাট রেগে যাওয়ার বদমেজাজি স্বভাব কি কোনোদিন যাবে না? ইয়ুঙ্গির বার্থডে পার্টিতে জীবন বাড়ির পরিবারের বড়রা সবাই উপস্থিত হলো। জাগুক, জেহুব আর আশা আগেই চলে এসেছিল। বলা বাহুল্য, জিয়ন আর মিন পরিবারের একে অপরের সাথে অমায়িক সম্পর্ক। ইয়ুঙ্গির বাবা মিন সুবিন আর জাগুকের বাবা জিয়ন নামজুন ছোটবেলার বন্ধু। সেই হিসাবে আস্তে আস্তে দুই পরিবারের প্রতিটি সদস্যের মাঝে এক গভীর সম্পর্ক গড়ে উঠল। এই দুই পরিবারের মাঝে রক্তের সম্পর্ক না থাকলেও সম্পর্কগুলো রক্তের চেয়েও আপন। জিয়ন পরিবারের সবাই উপস্থিত হতেই সুবিন হাসি মুখে নামজনের সাথে হ্যান্ডশেক করে সবার সাথে কুশল বিনিময় করল। জিন বেগম আর জিসু বেগমকে দেখে ইয়ঞ্জন এক প্রকার ছুটে গিয়ে খুশিতে গদগদ হয়ে সবার সাথে কুশল বিনিময় করল। রসিক মানুষটা মুহূর্তের মাঝে সবার সাথে গল্পে ভান্ডার খুলে বসলো। তিনি গল্প করতে করতে জিন বেগম আর জিসু বেগমকে নিয়ে গেল তের মায়ের সাথে পরিচয় করিয়ে দিতে। ইউনা বেগমের কাছে আসতেই জিন বেগমের পা জোড়া থেমে গেল। এদিকে ইউনা বেগম কারোর সাথে কথা বলতে বলতে ইয়ঞ্জন বেগমের ডাকে পাশ ঘুরতেই তার বুকের ভেতর ধক করে উঠল। তিনি অবাক হয়ে শুধালো, জিন? জিন বেগমও একইভাবে চমকে ইউনা বেগমের কাছে যেয়ে এক নাগারে বলে উঠল, ইউনা, তুই হুট করে কোথায় হারিয়ে গেছিলি? তুই কত খুঁজেছি তোকে, কিন্তু কোথাও খোঁজ পাইনি। আজ কত বছর পর তোর দেখা পেলাম। ইউনা আর জিন ছোটবেলার বেস্ট ফ্রেন্ড ছিল, একসাথে পড়ালেখা করতো। এসএসসির পর জিন বেগমের বিয়ে হয়ে যায়। তখনও দুই বান্ধবীর মাঝে সব সময় যোগাযোগ হতো। তারপর বিয়ের বছর খানেকের ভেতর ইউনা বেগমের কোল আলো করে জাগুকের জন্ম হয়। জাগুকের জন্মের পর জিন বেগমের ব্যস্ততা বেড়ে গেল কয়েক গুণ। এর ভেতরে হুট করে ইউনা বেগমের বিয়ে হয়ে যায়। ইউনা বেগমের বিয়ের পর হুট করে দুই বান্ধবীর মাঝে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জিন বেগম অনেক খোঁজ নিয়েও বান্ধবীর কোনো খোঁজ পায়নি। আজ এতগুলো বছর পর বান্ধবীর সাথে দেখা পেয়ে
জিন বেগমের চোখ জোড়া জলে টইটম্বর হয়ে গেল। ইউনা বেগমও এত বছর পর বান্ধবীর দেখা পেয়ে আবেগে চোখ থেকে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু। ইউনা বেগম যে জিন বেগমকে জাপটে ধরলো। এতগুলো বছর পর দুই বান্ধবী এক হওয়ায় দুজনের মনে খেলে গেল এক খুশির ঢেউ। যেহেতু আজ ইয়ঙ্গির বার্থডে পার্টি, তাই ইউনা বেগম নিজের অতীত সম্পর্কে বান্ধবীকে কিছু না বলে জানান দিল অন্য এক সময় সব খুলে বলবে। তারপর একে একে জিন বেগমের পরিবারের সাথে কুশল বিনিময় করলো ইউনা বেগম। সবার সাথে কথা হলেও জাঙ্কুকের সাথে সাক্ষাৎ হলো না ইউনা বেগমের, কারণ জাঙ্কুক এখানে উপস্থিত নেই। জাঙ্কুকের জন্মের পর শুধু একবার জাঙ্কুককে দেখেছিল ইউনা বেগম। তারপর হুট করে ওলটপালট হয়ে গেল তার জীবনটা। জাঙ্কুকের জন্মের পর যখন জাঙ্কুকে দেখতে গিয়েছিল তখন জিজু বেগম নতুন বউ ছিল। জিন বেগম ইউনা বেগমকে আশাকে দেখিয়ে বলল, এটা আমার আরো একটা মা। আশা মুচকি হেসে ইউনা বেগমকে সালাম জানালো। ইউনা বেগম সালামের জবাব দিয়ে তেকে ডেকে এনে সবার সাথে পরিচয় করিয়ে দিল। তেকে এক দেখায় মুগ্ধ হয়ে গেল সবাই। জিন বেগম তের থুতনিতে হাত রেখে বলল, মাশাল্লাহ ইউনা, তোর মেয়ে তো তোকেও সৌন্দর্যের হার মানিয়ে দিল। জিন বেগমের কথায় তে মুচকি হাসলো। তখন আশা পাশ থেকে বলে উঠল, এই যে কিউটি পাই, আমার সাথেও তো পরিচিত হও। ধরে নাও আমি তোমার বড় বোন। ইউনা আন্টির কথা অনেক শুনেছি বড় মায়ের মুখে, অনেক ভালো লেগেছে তোমাদের সাথে দেখা হয়ে। বড়দের মাঝে তে এতক্ষণ মেয়ে থাকলেও আশার চঞ্চলতা রেখে যেন নিজের চঞ্চলতা ফিরে পেল। মুহূর্তের মাঝেই তে আশার সাথে মিশে গেল, সাথে জিন জিসু বেগমের সাথেও। তের এমন চঞ্চলতা দেখে জিসু বেগম বলে উঠল, ভারী মিষ্টি মেয়ে তুমি। তখন ওখান দিয়ে জেহুব যাচ্ছিল, তা দেখে জিন বেগম জেহুবকে ডাক দিতেই জেহুব তাদের কাছে এগিয়ে আসতে জিন বেগম ইউনা বেগম আর তের উদ্দেশ্যে বলে উঠল, ও হলো জেহুব, জিসুর বড় ছেলে। জিন বেগমের কথা শেষ হওয়ার আগেই আশা মুখ ভেঙচি কেটে বলে উঠল, বেশি না, আমার চেয়ে মাত্র 5 মিনিটের বড়। আশার কথা সবাই হেসে দিলেও তের চোখ কপালে উঠে গেল জেহুবকে দেখে। এই ছেলেকে তখন যা তা বলেছে, আর এই ছেলে নাকি জিসু আন্টির ছেলে। ভাবতেই তে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল। এদিকে জেহুব প্রথমে দেখে চমকে গেলেও জিন বেগমের কথার মানে কিছুতেই ঢুকলো না মাথায়। জেহুব প্রশ্নবিদ্ধ চোখে জিন বেগমের দিকে তাকাতেই জিন বেগম বলে উঠল, এটা তোমার ইউনা আন্টি আর ওর মেয়েতে। অনেক বছর পর দেখা হলো আমাদের, তাই সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলাম। জিন বেগমের কথায় জেহুব বিষয়টা বুঝতে পেরে ইউনা বেগমের উদ্দেশ্যে বলে উঠল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? বড় মায়ের কাছে অনেক শুনেছি আপনার কথা। জেহুবের কথায় ইউনা বেগম স্মিত হেসে সালামের উত্তর দিয়ে জেহুবের সাথে কুশল বিনিময় করলো। জেহুব কিছুক্ষণ তাদের মাঝে থেকে সেখান থেকে যাওয়ার সময় আর চোখে একবার তাকালো তের বিব্রতকর মুখশ্রীর দিকে। এই মেয়ে একটু আগে কতগুলো অপবাদ দিল, একটু আগে দেখা রাগী মেয়েটার এখন বিব্রতকর মুখশ্রী দেখে মজা লাগলো জেহুবের। সবার কথাবার্তা খুনসুটির মাঝে ছাদে আগমন ঘটল ইয়ঙ্গির। হালকা আকাশি কালার শাড়িতে উজ্জ্বল বর্ণের মেয়েটাকে অপসরের চেয়েও কোনো অংশে কম লাগছে না। ইয়ঙ্গি সবার আগে তেয়া আর জিমিনের কাছে চলে গেল। তেয়া আর জিমিনের কাছে ইয়ঙ্গি আসতেই জিমিন আর ইয়ঙ্গি একসাথে বলে উঠল, মাশাল্লাহ, একদম পুতুলের মতো লাগছে তোমায়। তেয়া আর জিমিনের প্রশংসায় ইয়ঙ্গি একগাল হেসে জানান দিল, তোমাদেরও খুব সুন্দর লাগছে। তেয়া আর জিমিন ওর রিকোয়েস্টে শাড়ি পরায় মেয়েটার খুশি দেখে কে কেউ এত অল্পতেও খুশি হয়ে যেতে পারে, তা এই মেয়েটাকে না দেখলে বোঝাই যেত না। তিনজন মিলে বেশ অনেকক্ষণ সময় ধরে আড্ডা দিল। যেহেতু বার্থডে গার্ল ইয়ঙ্গি, তাই আজ সবাই ওকে ঘিরে ধরেছে, তাই সবাইকে সময় দেওয়া লাগছে ওর। যার কারণে তেয়া জেমিনের সাথে সময় কাটানোর সুযোগ না পেয়ে ইয়ঙ্গি কাঁদো কাঁদো ফেস করে তেয়া জেমিনের উদ্দেশ্যে বলে উঠল, ঠিক মতো তোমাদের সময় দিতে পারছি না, তাই বলে আমার উপর রাগ করো না প্লিজ। ইয়ঙ্গির বাচ্চা বাচ্চা কথায় তেয়া জেমিন হেসে দিল। এই মেয়ে হাতে পায়ে লম্বা হলেও এখনো বাচ্চাদের মতো স্বভাব রয়ে গিয়েছে, তা দেখে তে বলে উঠল, ওলে আমাদের বাচ্চা বান্ধবী, এত ব্যস্ততার মাঝেও আমাদের যথেষ্ট সময় দিয়েছো, বুঝতে পেরেছি তোমার অবস্থা। এবার ফ্যামিলি কাজিনদের সময় দাও, আমরা কিছু মনে করব না। আমরা তো একা না, আমি আর জিমিন তো আছি, তাই খারাপ লাগবে না। ইয়ঙ্গি দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বলে উঠল, সত্যি তো? জিমিন ইয়ঙ্গির পিঠে মৃদু চাপড় মেরে বলল, পাক্কা সত্যি, তুমি একদম টেনশন নিও না। আমরা তো ভার্সিটিতে সারাদিন একসাথে থাকি, আজ সবাইকে সময় দাও।
ইয়ঙ্গি তে আর জিমিনের কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলে অতীত থেকে প্রস্থান নেওয়ার সময় এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পর চোখ পড়লো কাঙ্ক্ষিত মানুষটা ওর দিকেই আসছে। তা দেখে ইয়ঙ্গির বুকের ভেতর ধুকপুক করতে লাগলো। অনাকাঙ্ক্ষিত মানুষটা ওর সামনে আসতেই ইয়ঙ্গি দূরে দূরে বুক করে মুচকি হেসে বলল, জেহুব ভাই, আমাকে কেমন লাগছে? জেহুব এক পলক ইয়ঙ্গির হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে বলল, ভালো। জেহুবের মুখে শুধু ভালো শব্দটা শুনে ইয়ঙ্গির হাস্যোজ্জ্বল মুখে নেমে আসলো একরাশ আধার, যার জন্য মন উজাড় করে তার পছন্দের কালার দিয়ে নিজেকে সাজিয়েছে শুধুমাত্র তার মুখের একটু প্রশংসা পাওয়ার আশায়। সেখানে তার মুখে প্রত্যাশিত প্রশংসা না পেয়ে ইয়ঙ্গি একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো, এই ভেবে যে এই আর নতুন কি, যার জন্য মনে বেঁধেছে হাজারো স্বপ্ন, সেই খবর কি আদৌ আছে তার? সে কি রাখে সেই খবর? কেক কাটার সময় হয়েছে, চলো এবার। এই বলে ইয়ঙ্গির হাত ধরে সামনে হাঁটা দিল জেহুব। ব্যাস মুহূর্তের মাঝে ইয়ঙ্গির মন খারাপ ভ্যানিশ হয়ে গেল। যদিও জানে জেহুব ওকে ভালোবেসে হাত ধরেনি, পরিবারের সবার ছোট হওয়ায় ইয়ঙ্গি সবার একটু বেশি আদরে, সেই হিসাবে জীবন বাড়ির প্রতিটি সদস্যও তাকে খুব ভালোবাসে। সেই ভালোবাসার টানে জেহুবও ওকে আগলে রাখে সুগার মতো। কিন্তু ইয়ঙ্গি এই আগলে রাখার মাঝে হুট করে মন হারিয়ে ফেলেছে এই ভদ্র সভ্য ছেলেটার উপরে। ইয়ঙ্গির বার্থডে পার্টিতে সুগাকে সব জায়গায় দেখে এবং নিজে দায়িত্বে সবকিছু করতে দেখে তে চোখ গোল গোল করে বলে উঠল, উনি কি ইয়ঙ্গির কেউ হয়? তের কথায় জিমিন বলল, কার কথা বলছিস? মিন সুগার কথা বলছিস? হঠাৎ জিমিনের উত্তরে তে ভ্রু কুঁচকে বলল, তুই তার নাম জানলি কি করে? তের প্রশ্নে জিমিন তেকে তখন সুগার সাথে ধাক্কা খেয়ে পড়ে যাওয়া, তারপর সুগার সাথে কথোপকথন সবকিছু খুলে বলতে তে চোখ কপালে উঠে গেল। তে মাথায় হাত দিয়ে এলোমেলো ভাবে বলে উঠল, দোস্ত, তাহলে তো সর্বনাশ হয়ে গেছে। আর উল্টাপাল্টা কিছু করলে আম্মু আবার সিলেট চলে যাবে। জানিসই তো, আম্মু যা একবার বলে তা করেই ছাড়ে। সেই জন্য এই জাঙ্কুক ফাঙ্কুকের জ্ঞান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবো ভেবেছি। সেখানে উল্টো এদের আরও কাছে চলে এসেছি। দোস্ত, এদের কোনো কাজ আমাদের পছন্দ না। আমি শিওর এদের আশেপাশে থাকলে আমি নিজের মাথা ঠান্ডা রাখতে পারবো না, উল্টো এদের সাথে বাঁচিয়ে দেবো ঝগড়া। মা আবার সিলেট নিয়ে যাবে, তখন আমার সব স্বপ্ন ভেঙে যাবে। এখন এই বাসাও ছাড়তে পারবো না, কারণ বাসাটা আমি নিজেই চয়েস করেছি। বাসাটা এক দেখায় এত পছন্দ হয়ে গিয়েছে যে আম্মুকে পাগল বানিয়ে ফেলেছি এই বাসায় উঠবো। এখন বাসা ছাড়ার কথা বললে আম্মু বুঝে যাবে কোনো ঝামেলায় জড়িয়েছি। এখন কি হবে দোস্ত? টেনশন ভরা মুখে দাঁত দিয়ে নক করতে করতে শেষের কথাটা বলে উঠল তে। তের আহাজারিতে জিমিন তের মাথায় গাঁটটা মেরে বলে উঠল, নিজের মাথা ঠান্ডা রাখতে পারবি না কেন? এখন থেকে নিজের রাগকে অন্তত কন্ট্রোল করতে শেখ। নিজের আর আন্টির ভালো চাইলে জীবন জাগুকের সাথে আর ঝামেলায় জড়াবি না। আর মিন সুগা মনে হয় না জীবন জাগুকের মতো অতটা উগ্র স্বভাবের। ওনার সাথে বাজাবাজি না করে সাধারণভাবে থাকবি, তাহলে বাসাও ছাড়ার প্রয়োজন পড়বে না। জিমিনের কথায় দিয়ে টেনশন কমলো না। ওর নিজের মাথার উপরে নিজেরই নিয়ন্ত্রণ নেই, তাই হুট করে মাথা গরম হয়ে গিয়ে কখন কি করে ফেলে নিজেও জানে না। ঝড় আসার পূর্ব মুহূর্তে যেমন নিরিবিলি শীতল এক পরিবেশ সৃষ্টি হয়ে জানান দেয় যে ঝড় আসবে, ঠিক তেমনই ঝড় বৃষ্টির পর পরিবেশটা নিরিবিলি শীতলতা ধারণ করে। এই তো কিছুক্ষণ আগেও এক পশলা বৃষ্টি বয়ে গিয়েছে ব্যস্ত শহরের প্রতিটি আনাচে কানাচে। ঝড়ে তবে পুরো এলাকায় ইলেকট্রিসিটি চলে গিয়েছে। শোনা গিয়েছে মেইন রোডের তার ছিঁড়ে গিয়েছে, তাই কারেন্ট আসতে ঘন্টাখানেক সময় লাগবে। ব্যালকনিতে গালে হাত দিয়ে বসে আছে তে। একে তো ঝড় বৃষ্টি, তার উপরে ইলেকট্রিসিটি না থাকায় সবার অবস্থা নাজেহাল। আর এই সময় তের মনে জাগলো অবাঞ্ছিত ইচ্ছে, মোড়ের দোকানে যে আইসক্রিম খাওয়ার। জানে ইউনা বেগম এই অবস্থায় কিছুতেই যেতে দেবে না, তাই গালে হাত দিয়ে ভাবতে লাগলো কি করে মাকে রাজি করাবে। অনেক ভেবে ফাঁকা মাথায় এক টুকরো বুদ্ধিও আসলো না। তা দেখে তে বিরক্ত নিয়ে নিজের মাথায় নিজেই মৃদু চাপড় মেরে বলে উঠল, কাজের সময় কোনো বুদ্ধি দিতে পারোস না, আর অকাজের সময় বুদ্ধির ঝুড়ি খুলে বসে আমাকে এক একটা কাজে ফাঁসিয়ে দেস। আর এখন সব বুদ্ধি উড়ে গিয়েছিস ঝড়ের সাথে। তে বকাঝকা করতে করতে অনেক খেটে খুঁটে বাইরে যাওয়ার অজুহাত খুঁজে না পেয়ে হতাশ হয়ে ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ইউনা বেগমের কাছে যেয়ে বায়না ধরলো, কারেন্ট নেই, ভালো লাগছে না, একটু নিচে যেয়ে হাঁটাহাঁটি করবে, একটু দূরে যাবে না, বাসার নিচেই থাকবে। আরও কত কি বলতে লাগলো ইউনা বেগমের থেকে অনুমতি নেওয়ার জন্য। ইউনা বেগম কিছুতেই এই রাতে থেকে বাইরে যেতে দিবে না, তার উপর ইলেকট্রিসিটি নেই। কিন্তু এই মেয়ে একবার যে বায়না ধরে সেটা পূরণ না করা পর্যন্ত দম নেয় না। শেষ পর্যন্ত তের বায়নার কাছে হার মেনে ইউনা বেগম যেতে দিতে রাজি হয়েছে, তবে সাথে শর্ত দিয়েছে আধা ঘন্টার মধ্যেই যেন বাসায় ফিরে আসে। ইউনা বেগমকে রাজি করাতে পেরে তে খুশিতে গদগদ হয়ে ইউনা বেগমকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলে উঠল, লাভ ইউ আম্মু, আধা ঘন্টার আগেই চলে আসবো। এই বলে চপ্পল পায়ে ছুটে চলে গেল। তে যাওয়ার দিকে তাকিয়ে ইউনা বেগম হতাশ হয়ে শোধালো,
এই মেয়ে কবে যে বড় হবে কে জানে, কবে একটু বুদ্ধি জ্ঞান হবে যে নিজের ভালোটা বুঝতে শিখবে। এদিকে তে বাসা থেকে নেমে সোজা গেল মুড়ির দোকানে। দোকানের কাছে এসে দেখলো দোকান বন্ধ। তা দেখে তের মুখে নেমে আসলো কালো ঘন মেঘের ছায়া। পরক্ষণে কিছু একটা ভেবে আবার সেই আধার কেটে গেল, কারণ একটু সামনে গেলে বেশ কয়েকটা দোকান আছে, একটা না একটা তো খোলাই থাকবে। এই ভেবে ঠোঁটের কোণে ফুটে উঠলো সুপ্ত হাসির রেখা। আইসক্রিম খাওয়ার ইচ্ছে জেগেছে মানে যেভাবেই হোক খেতেই হবে, খেয়েই ছাড়বে সে। এই ভেবে তে সামনে পা বাড়াতে বাড়াতে ফোনের দিকে তাকিয়ে টাইম চেক করে দেখলো 10 মিনিট হয়েছে। হাতে এখনো 20 মিনিট সময় আছে, এর ভিতরে যেই আসতে পারবে। এই ভেবে আরো 5 মিনিট পর সামনের দোকানের কাছে আসতেই দেখতে পেল আসলেই এখানে একটা দোকান খোলা আছে। তা দেখে তের মুখে ফুটে উঠলো এক পশলা হাসি। তে যে চটপটিয়ে নিজের পছন্দের দুটো আইসক্রিম নিয়ে বাসার দিকে ফের হাঁটা দিল। রাত বাজে প্রায় 9টা। এলাকায় এখনো ইলেকট্রিসিটি আসেনি। জ্যোৎস্নার আলোয় আইসক্রিমে ছোট ছোট কামড় মেরে গুটি গুটি পায়ে সামনে হেঁটে চলেছে তে। তৃপ্তি সহ একটা আইসক্রিম শেষ করে আরেকটা প্যাকেট ছিঁড়ে সেটা মুখে দিয়ে মুড়ির দোকানের কাছে আসতেই সহসা চমকে উঠল। মুড়ি বন্ধ দোকানের সামনে ছোট বেঞ্চিতে 4 জন ছেলে মিলে কিছু একটা খাচ্ছে আর তাস খেলতেছে। দোকানের সামনে ঝুলে থাকা ছোট হলদেটে লাইটের আলোয় ছেলেগুলোর মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এরা মাতাল। তে এবার কি করবে বুঝে উঠতে পারল না। ও এই বখাটেদের সাথে সাহসে পেরে উঠলেও 4টা ছেলের সাথে শক্তিতে পেরে উঠবে না। ভাবতেই তে শুকনো ঢুক গেলে আশেপাশে তাকাতে লাগলো ভরসাযোগ্য কাউকে খুঁজে পায় কিনা সেই আশায়। কিন্তু এত রাতে কাকে বা খুঁজে পাবে ও ভাবতেই তে চিন্তায় পড়ে গেল। অনেক সময় চিন্তিত অবস্থায় ভাবনার পর তে নিজের দিকে তাকাতেই চট করে মাথায় একটা বুদ্ধি খেলে গেল। তে নিজের মাথার চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে এই দোকানের পাশ দিয়ে দ্রুত প্রস্থান করার সময় 4টা শকুনের লগ্ন দৃষ্টি এসে পড়লো তের উপরে। তা দেখে তে মনে মনে ভরকালো, নিজেকে শক্ত রেখে দ্রুত সেখান থেকে যেতে নেবে তখন হুট করে সেই 4 জন ওর সামনে এসে পথ আটকে দাঁড়িয়ে এক একজন বাজে ভাষায় এক একটা মন্তব্য করতে লাগলো। এর ভিতরে একজন বলে উঠল, আরে সোনামণি, হাতে দেখে আইসক্রিমও, তা আমাদেরও একটু আইসক্রিম খাওয়ার সুযোগ করে দাও সোনামণি। যে ছেলেটা এই কথাটা বললো, কথাটা শুনে ধপ করে তের মাথায় আগুন জ্বলে গেল। তের দিক বেদিক ভুলে ঠাস করে সেই ছেলেটার গালে শরীরে সব শক্তি দিয়ে থাপ্পড় বসিয়ে দিয়ে রাগে হিসে বলে উঠল, আইসক্রিম খাওয়ার খুব শখ তাই না, এই নে আইসক্রিম খা। এই বলে আরো একটা থাপ্পড় বসিয়ে দিল গালে। আকস্মিক তের এমন আক্রমণে ছেলেগুলো মুখ হা হয়ে গেল। কেউ বুঝে উঠতে পারেনি এতগুলো ছেলের মাঝে এমন দুঃসাহস এই মেয়েটা দেখাবে। তের এমন দুঃসাহস দেখে 4 জন এবার কেঁপে গিয়ে তের চারপাশে ঘুরতে লাগলো। হাঁটতে হাঁটতে রাগে হিসে একজন বলে উঠল, এই শালি এত তেজ, আজ তোর তেজ ছুটিয়ে দেব। সবাই এভাবে ঘেরাও করে ধরাতে তের হোশ আসলো, রাগের বশে কি করে ফেলেছে। তে এবার নিজের কাজে নিজে আটকে উঠল। সে রাগের বশে ভুল করে ফেলেছে, এখন কি করবে সে? ওর একার পক্ষে কখনো সম্ভব না 4টা ছেলের সাথে শক্তিতে পেরে ওঠা। ভাবতেই তে আতঙ্কে আটকে উঠল। শালি কত বড় সাহস, আমাদের এতগুলো ছেলের মাঝে আবার আমাদের গায়ে হাত তুলিস? জানের মায়া নেই, ভয় নেই শরীরে? ছেলেটার কথাই তে তাৎক্ষণিক তখনের ভেবে রাখা কথাটা মনে করে কণ্ঠস্বর ভূতের করে হঠাৎ শব্দ করে হেসে বলে উঠল, ভয় পেতাম যদি আমি বেঁচে থাকতাম। তের এন কথায় তের চারপাশে ঘুরতে থাকা ছেলেগুলোর পা থেমে গেল। তেকে আবাদ মস্তক সবাই পর্যবেক্ষণ করে দেখলো সাদা দবদবে পোশাক পরা এই সুন্দরী মেয়ে ওদের মাঝে দাঁড়িয়ে। লোকমুখে শুনেছিল ভূতেরা চোখ ঝলসে দেওয়ার মতো সুন্দরী মেয়েদের রূপ নিয়ে আসে। এখন এই মুহূর্তে ওদের মাঝে থাকা এই মেয়ের সৌন্দর্য আসলেই চোখ ঝলসে দেওয়ার মতো। তারপরও সব সময় দেখেছে সুন্দরী মেয়েরা হয় সবচেয়ে ভীতু, আর এই মেয়ে তো ওদের মধ্যে একজনের গায়েও হাত তুলেছে। তার মানে সত্যি এই মেয়ে মানুষ না। ভাবতে ভাবতে আতঙ্কিত হয়ে বকাটেদের ভিতর একজন ঢুক গেলে ফিসফিসিয়ে আরেকজনের কানে বলে উঠল, মামা এটা মানুষ নাকি সত্যি ভূত? আরেকজন কেঁপে বলল, এত রাতে কোনো মানুষ সাদা জামা পরে কেন আসবে? এটা নিশ্চয়ই ভূত, পালা মামা পালা। এই বলে উড়াধুরা দৌড় দিল সেই ছেলেটা। সাথে ছেলেটার দেখা দেখি বাকি সবগুলাও আতঙ্কিত হয়ে চোখ কান ভুলে দৌড় দিতে গিয়ে একজনের সাথে আরেকজন ধাক্কা খেয়ে ধিম ধিরিম করে নিচে পড়ে গিয়ে আবারও উঠে দৌড় দিল, যেন জীবন হাতে নিয়ে পালাচ্ছে। সবগুলোকে এভাবে পালাতে দেখে জীবন ফিরে পেলে যেন তে এই যাত্রায় বেঁচে গিয়েছে। ভাবতেই তে বুকে ফু দিয়ে দ্রুত সামনে হাঁটা দিল। কিছু দূর যেতে তে অনুভব করলো ওর পিছে কেউ আছে। সেটা অনুভব করতে বুকের ভেতর চ্যাট করে উঠলো। সাথে পুরো শরীর অজানা আতঙ্কে ঝঙ্কার দিয়ে কেঁপে উঠলো। তে ভয়ে ভয়ে কাঁপা শরীরে পিছু ফিরে তাকাতেই কারোর বুকের সাথে যে মাথা ঠেকলো তার। আকস্মিক কাজে তে থমকালো, সাথে চমকালো। তে চট করে চোখ তুলে উপরে তাকাতেই এক ঝটকা খেলো। এদিকে জাঙ্গু একটা গুরুত্বপূর্ণ কাজে সুগাতের বাসায় যাচ্ছিল। তখন হুট করে রাস্তার বাঁ পাশে একটা দোকানে মোমবাতির মৃদু হলদেটে আলোয় থেকে দেখে চমকে ওঠে।
ইলেকট্রিসিটি বিহীন এমন নির্জন নিরিবিলি রাতে তেকে এখানে দেখে জাঙ্কুক সত্যিই চমকালো। তখন তেকে দোকান থেকে আইসক্রিম নিয়ে ফিরে যেতে দেখে জাঙ্কুকের মুখ কিঞ্চিত হা হয়ে গেল। এই ভেবে যে এই ঝড় বৃষ্টির পরও এই নির্জন রাতে এই মেয়ে এসেছে আইসক্রিম খেতে, ভাবতেই জাঙ্কুক তবদা খেলো যেন। মনে মনে ভাবলো এই মেয়ের দম আছে বলতে হবে। এই বলে জাঙ্কুক গাড়ি নিয়ে সামনে এগোতেই দেখলো তেও সামনে যাচ্ছে। জাঙ্কুক আর বিষয়টা নিয়ে না ঘেটে গাড়ি নিয়ে চলে যেতে মোড়ের দোকানের কাছে চারজনকে অ্যালকোহল সেবন করতে দেখলো। জাঙ্কুক সেদিকে পাত্তা না দিয়ে চলে যেতে নেবে, তখন মনের ভেতর উকি মারলো ওই মেয়ে যদি এদিক দিয়ে আসে তাহলে তো এদের কবলে পড়বে। ওই মেয়ে যথেষ্ট সাহসী, বাট একটা মেয়ের পক্ষে 4টা পুরুষের সঙ্গে শক্তিতে পেরিয়ে ওঠা সম্ভব না। অন্য কারো ব্যাপার হলে বিষয়টা জাঙ্কুক পরোয়া না করলেও তের কথা চিন্তায় আসতেই জাঙ্কুকের রক্ত টকবকিয়ে উঠল, শক্ত হয়ে আসলো চিবুক। জাঙ্কুক কিছু একটা ভেবে গাড়ি থেকে নামতে যাবে, তখন খেয়াল করলো গাড়ির লুকিং মিররে তে আসলেই ওই দিকে আসতেছে। তা দেখে জাঙ্কুক ফের কিছু একটা ভেবে কিছুটা দূরে যেয়ে গাড়ি থামালো। তারপর একে একে সবকিছু অবলোকন করতে লাগলো। যখন দেখলো তেকে ওরা হ্যারাস করছে, তখন জাঙ্কুক এক পা সামনে এগোতে যাবে, তখনই দেখলো তে ওদের ভেতরে একজনের গালে থাপ্পড় মেরেছে। দেখে আবার এক কদম পিছিয়ে গিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে বুকে হাত ভাঁজ করে বলে উঠলো, বাঘিনী খেপেছে, দেখা যাক কোন পর্যায়ে যায়। এই বলে বুকে হাত গুজে সামনে সবকিছু অবলোকন করতে দেখলো তে ফের ওই ছেলেটার গায়ে চর বসিয়েছে। ফের চরকে সবগুলো ছেলে মিলে তেকে ঘেরাও করে ধরতে জাঙ্কুক আর দাঁড়িয়ে থাকতে না পেরে সেদিকে পা বাড়াতেই তখন আচমকা সব ছেলেদের দৌড়ে পালাতে দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল। হঠাৎ এরা এমন পালিয়ে কেন গেল বুঝে উঠতে জাঙ্কুকের কিছুক্ষণ সময় লাগলো, কারণ ওদের কাছাকাছি চলে আসায় তের বলা কথা ওর কানেও পৌঁছালো। জাঙ্কুকের ভাবনার মাঝে থেকে এদিক আসতে দেখে জাঙ্কুক একটু আড়াল হতেই তে জাঙ্কুকে অতিক্রম করে চলে গেল। দেখে বোঝা গেল মেয়েটা উপরে যতটা নিজেকে শক্ত রাখুক ভিতরে ভেতরে ভীত হয়ে আছে, যার জন্য আশেপাশে কিছুই চোখে পড়েনি। এই রাতে থেকে এভাবে আর একা ছাড়া মনে সায় দিল না তার। তাই জাঙ্কুক তেকে ডাকার জন্য ওর পিছু আসতে আচমকাতে পিছু ঘুরতে বুকের সাথে তের মাথা ঠেকে গেল। সাথে সাথে জাঙ্কুকের হার্টবিটও থেমে গেল। এই মেয়ে কাছে আসলে কেন এমন হার্টবিট থমকে যায় বুঝতে পারলো না জাঙ্কুক। অপ্রত্যাশিতভাবে জাঙ্কুককে দেখে চমকে ছিটকে দূরে যেয়ে তে অস্ফুট স্বরে বলে উঠল, আপনি? তের অস্ফুট স্বরে বলা কথায় জাঙ্কুক বাঁকা চোখে তের দিকে তাকিয়ে বলে উঠল, দেখতে ভেজা বেড়াল হলেও তোমার সাহস আছে, সত্যি বলতে হবে। ছেলেগুলোর গায়ে যে হাত তুললে, ওরা যদি তোমার কিছু করে ফেলতো সেটা মাথায় আসেনি? জাঙ্কুকের কথায় তের মুখ হা হয়ে গেল। তার মানে এই লোক সব দেখেছে কিন্তু সাহায্য করতে যায়নি। সাহায্য করতে যাবেই বা কেন? ইনি নিজেই তো একটা গুন্ডা। কথাটা ভেবে তে ভাব নিয়ে বলল, আমি তে কাউকে ভয় পাই না। তের কথায় জাঙ্কুক ফিচেল হেসে বলে উঠল, এই জন্য জ্যান্ত একটা মানুষকে মৃত বানিয়ে ফেলেছো এক মুহূর্তের মাঝে। খুব সাহসী মেয়ে তুমি আসলেই। জাঙ্কুকের এবারের কথায় তে চৌড়া চোখে জাঙ্কুকের দিকে তাকালো। তার মানে সব কথাও এই বজ্জাত লোকটা শুনেছে। ভাবতেই চোখ পাকিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে তেতে উঠে বলে উঠল, নিজেকে প্রোটেক্ট করার জন্য জাস্ট বলেছি ওই কথা, সরুন সামনে থেকে। এই বলে তে হনহনে সেখান থেকে চলে যেতে উদ্ধত হতেই জাঙ্কুক ধমক দিয়ে বলে উঠল, এই মেয়ে, যেতে বলেছি তোমায়। জাঙ্কুকের কথায় তে যেতে উদ্ধত হলেও আবার 2 কদম পিছিয়ে এসে জাঙ্কুকের দিকে অনামিকা আঙ্গুল তাক করে বলে উঠল, লিসেন, আপনি যেই হন না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। সো আপনার কথা শুনতে আমি বাধ্য না। তাই নাকি? তা এখানে 4 জনকে ভুং ভাং বুঝিয়ে বিদায় করেছো। সামনের মোড়ে 4 জন নয়, আরও এই চেয়ে দ্বিগুণ বখাটে। এই রাতে অ্যালকোহল সেবন করতে মত, ওদের সামলানোর শক্তি আছে তো শরীরে? জাঙ্কুকের এবারের কথায় তে নিভে গেল। আসলে কি সামনের মোড়েও এমন বখাটে রয়েছে? ভাবতেই তে ঢোক গিলল। 4 জনকে না হয় কোনোরকম সামাল দিয়েছে, তাহলে ওগুলোর সাথে কিভাবে পেরে উঠবে ভাবতেই তের মাথা এলোমেলো হয়ে গেল। এবার কি করবে ভেবে না পেয়ে সে দাঁত দিয়ে নখ কামড়াতে লাগলো আর নিজেকে মনে মনে বকতে লাগলো, খা আরো খা বেশি করে আইসক্রিম। চিরদিনের জন্য আইসক্রিম খাওয়া সব মিটিয়ে নে। সব সময় তেরামো করে মাথায় যেটা আসবে সেটাই আমাকে দিয়ে করিয়ে ছাড়বি। এখন আমার কি হবে? গাড়িতে ওঠো। তের ভাবনার মাঝে জাঙ্কুকের রাশবাড়ি কণ্ঠে বলা কথায় সহসা চমকে উঠল তে। গাড়িতে উঠবে মানে ভেবে ভ্রু কুঁচকে জাঙ্কুকের দিকে তাকাতেই জাঙ্কুক বলে উঠল, আমার দিকে তাকাতে বলিনি, গাড়িতে উঠতে বলেছি। পৌঁছে দিয়ে আসবো, আমি ওই দিকেই যাচ্ছি। জাঙ্কুকের কথায় তের চোখ এবার বড় বড় হয়ে গেল। এক বখাটে থেকে বাঁচতে সে কিনা আরেক বখাটের গাড়িতে উঠবে? বখাটে বললে ভুল হবে, এ তো আস্ত একটা ডাকাত। সেদিন কি নৃশংসভাবে ওই লোকটাকে মেরেছিল ভাবতেই তে তড়িৎ গতিতে বলে উঠল, অসম্ভব। জাঙ্কুক তের মুখের দিকে অবলোকন করে ভ্রু কুঁচকে বলে উঠল, জিয়ন জাঙ্কুক হ্যাজ নো ইন্টারেস্ট ইন গার্লস, সো চুপচাপ গাড়িতে উঠো।
তে এবার দ্বিধাদ্বন্দ্ব ভুগতে লাগলো, কি করবে। সামনে একা যেতেও ভয় লাগছে, আবার জাঙ্কুককেও বিশ্বাস করতে পারছে না। এমন অবস্থায় তে কি করবে ঠিক মাথায় আসলো না তার। নির্জন কোলাহলবিহীন রাতে মাঝ রাস্তায় দাঁড়িয়ে তে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে লাগলো, জাঙ্কুকের গাড়িতে উঠবে নাকি একা যাবে। দুটোর ভিতরে একটা বেছে নেওয়া যেন তের কাছে সবচেয়ে জটিল একটা সিদ্ধান্ত ছিল। না পেরেছিল জাঙ্কুককে বিশ্বাস করতে, আর না পেরেছিল সামনে একা এগোনোর সাহস করতে। সবশেষে জাঙ্কুকের বাজকায় গলায় হুমকি ধামকি খেয়ে জাঙ্কুকের গাড়িতে উঠতেই গাড়ির সামনের মোড়ের কাছে আসতেই দেখতে পেল সেখানে নেই কোনো বখাটের আড্ডা, এমনকি একটা কাক পাখিও নেই। একদম নিরিবিলি। কিন্তু এই লোক ওকে মিথ্যা কেন বলল? খুঁজে পেল না তে। তখন মনের মাঝে উকি দিল অজানা আশঙ্কা। তাহলে কি খারাপ কোনো উদ্দেশ্যে এই লোক ওকে গাড়িতে উঠিয়েছে? ভাবতেই তের বুক কেঁপে উঠল। তে আতঙ্কিত হয়ে চট করে জাঙ্কুকের দিকে তাকালো, যে চুপচাপ সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করছে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে জাঙ্কুকের মতিগতি বুঝতে চাইলো, কিন্তু বুঝে উঠতে পারলো না মেয়েটা। এতে যেন তের ভয় আরো দ্বিগুণ হয়ে গেল। এই বলিষ্ঠ শরীরের অধিকারী মানবের সাথে ওর পক্ষে শক্তিতে গলিয়ে ওঠা সম্ভব হবে না। ভাবতেই তের ভয় ক্রমশ বাড়তে লাগলো। তে ফের জাঙ্কুকের ভাবভঙ্গি বোঝার জন্য ঢোক গিলল, শঙ্কিত লোচনে জাঙ্কুককে অবলোকন করতে লাগলো। এদিকে তের ভাবভঙ্গি দেখে জাঙ্কুক নিম্নাষ্ট কোমরে ধরে স্মিত হাসল। যেদি মেয়ের এই ভীত মুখশ্রীটা দেখতে দারুণ লাগছে জাঙ্কুকের কাছে। মনে মনে দেখে আশঙ্কায় জর্জরিত হতে দেখে জাঙ্কুকের হাসি পেলেও সেই হাসিটা ঠোঁটের আড়ালে রেখে গম্ভীর স্বরে বলে উঠল, কিছু করার হলে অনেক আগেই করে ফেলতাম। সেই ক্ষমতা জীবন জাঙ্কুকের আছে। তোমার ঘাড়ের যে প্রতিটা রোগ তেরা, তা এতদিনে আমার বোঝা হয়ে গিয়েছে। মোড়ের বখাটেদের কথা না বললে তেরামু করে গাড়িতে উঠতে না, তাই ওটা বলা। এলাকায় কারেন্ট নেই, তাই রাস্তায় যে কোনো সময় অমন শিয়াল কুকুরের খপ্পরে পড়ে নিজের জীবনটাই শেষ করে দেবে। মেয়ে মানুষের এতটা দুঃসাহস না দেখানোই ভালো, এতে নিজেরই ক্ষতি হয়। সেটা যদি আজকের পর বুঝতে না পারো তাহলে এটা তোমার সাহসিকতা না, এটা তোমার বোকামি। জাঙ্কুকের প্রতিটি কথার শ্রবণ হতেই তে যেন এতক্ষণে জীবন ফিরে পেল। আসলেই তো জাঙ্কুকের যে ক্ষমতা, সেখানে ওর কিছু করা তার বা হাতের কাজ। কিন্তু এই লোকটা সেটা না করে উল্টো রাস্তায় বিপদের কথা ভেবে ওকে গাড়িতে উঠিয়েছে। আর ও কত বাজে কি না ভেবেছে। ভাবতেই তে জিভ দিয়ে শুকনো ঠোঁট জোড়া ভেজালো। এতক্ষণে আতঙ্কে জর্জরিত হয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। শুধুমাত্র আইসক্রিম খাওয়ার জন্য, এত বড় বোকামি করার জন্য তের আসলেই মেয়ে গেল। বুঝতে পারলো নিজের একরোখা স্বভাবের জন্য আজ কত বড় ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছে। আজ খুব খারাপ কিছু হলেও ঘটতে পারত ওর সাথে। ভাবতেই তে পুরো শরীর কাটা দিয়ে উঠলো। এর ভেতর হুট করে পুরো এলাকা কারেন্ট চলে আসলো। নিরিবিলি নিস্তব্ধতা আতারে ঢেকে থাকা শহরটা মুহূর্তের মাঝেই ঝকঝকে আলোতে আলোকিত হয়ে উঠল। শহর আলোকিত হলেও তের মুখে নেমে আসলো ঘন কালো অন্ধকার। ইউনা বেগম বারবার করে বলেছে যেন কারেন্ট আসার আগে বাসায় আসে। সেখানে ও এখনো রাস্তার মাঝে। ভাবতে তে শুকিয়ে যাওয়া গলা আবারও শুকিয়ে গেল। হঠাৎ একটা পানির বোতল জাঙ্কুক বাড়ি দিতেই চমকে ভাবনার ছেদ ঘটল তের। তে আর চোখে একবার জাঙ্কুকের দিকে তাকিয়ে পানির বোতলের দিকে তাকিয়ে ঢকঢক করে কয়েক ঢোক পানি খেয়ে শুকনো গলা ভেজালো। এর ভিতর বাসার সামনে গাড়ি আসতেই তে তড়িঘড়ি করে বলে উঠল, গাড়ি থামান। তের কথায় জাঙ্কুক ব্রেক কষতেই সুকাদের বাসার সামনে গাড়ি থামাতেই জাঙ্কুক বিস্মিত হলো। জাঙ্কুক কিছুটা বিস্ময় নিয়ে বলে উঠল, এই বাসায়? তে মিনমিন গলায় বলল, জি। জাঙ্কুক কিছুক্ষণ তের শুকনো মুখ অবলোকন করে ছোট করে বলল, যাও। জাঙ্কুক বলতে দেরিতেই তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে একচোটে বাসার ভিতর চলে যেতে দেরি হলো না। জাঙ্কুক দিয়ে যাওয়ার দিকে নিষ্পলক তাকে নিজেও গাড়ি থেকে নেমে গেল। এদিকে তে তড়িঘড়ি করে লিফটে উঠে লিফটের বাটন প্রেস করতে যাবে, তখনই দেখলো জাঙ্কুকও আসছে। জাঙ্কুককে আসতে দেখে তের বুকের ভিতর ধক করে উঠলো। জাঙ্কুক লিফটে ওঠার আগে যাতে দরজা বন্ধ হয়ে যায়, এই জন্য তে তড়িঘড়ি করে লিফটের সেকেন্ড ফ্লোরে বাটন চাপতেই যে ভুলবশত 6 বাটন প্রেস করে দিল, যেটা ও খেয়ালই করলো না। কারণ ওর নজর ছিল জাঙ্কুকের দিকে, যাতে জাঙ্কুক আসার আগে চলে যেতে পারে। কিন্তু তেকে একটা হতাশ করে দিয়ে লিফটের দরজা আটকানোর আগে জাঙ্কুক লিফটে উঠে গেল। জাঙ্কুক উঠেই তে মনে আবার আতঙ্ক সৃষ্টি হলো। এই লোক ওর পিছু কেন নিয়েছে, কি উদ্দেশ্য হতে পারে, হ্যান ত্যান আর কত কি। ভাবতেই তের খেয়াল আসলো এটা সুগাদের বাসা, এখানে আসাটা স্বাভাবিক। ভাবতেই তে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাবে, তখনই খেয়াল হলো লিফট দোতলায় না থেমে উপরে উঠে যাচ্ছে। তা দেখে তে চোখ গোল গোল করে দ্রুত যে আবারও বাটন প্রেস করতে লাগলো। কিন্তু ইতিমধ্যে লিফট দোতলা ছাড়িয়ে গিয়েছে। জানে এখন হাজারবার বাটন প্রেস করলেও লাভ নেই। কিন্তু আজ একটার পর একটা আতঙ্কের শিকার হয়ে মেয়েটার মাথা থেকে যেন এটা বেরিয়ে গেল। তে লাগাতার বাটন প্রেস করেই যাচ্ছে। তা দেখে জাঙ্কুক ভ্রু কুঁচকে তের দিকে তাকিয়ে বলে উঠল, বাটন প্রেস করতে করতে কি লিফট নষ্ট করার ধান রাখছো? লিফট অলরেডি 4th ফ্লোরে উঠে গিয়েছে, চোখে দেখো না? জাঙ্কুকের এমন কথাই তের ইচ্ছে করলো চিৎকার দিয়ে বলতে, শালা তোর জন্য সব হয়েছে আর আমাকে বলছিস চোখে দেখি না?
তুই চোখে দেখোস না, তোর 14 গোষ্ঠী চোখে দেখে না। ফুঁসে উঠে মনে মনে কথাগুলো বললেও সামনাসামনি বলার সাহস হলো না। এমনকি আজ অনেক ঝামেলা করেছে, আর ঝামেলায় জড়াতে চায় না, এই ভেবে লিফট 6th ফ্লোরে ওঠার অপেক্ষা করতে লাগলো। এর ভেতরে আচমকা বিকট একটা শব্দ হয়ে সবকিছু খুটখুটে অন্ধকার হয়ে গিয়ে লিফট থেমে যেতেই তের আত্মা শুদ্ধ উঠে গেল। তে দিক বিদিক ভুলে চিৎকার দিয়ে সামনে থাকা ব্যক্তিকে জাপটে ধরলো। থরথরে কেঁপে উঠলো অস্বাভাবিকভাবে পুরো শরীর, নিঃশ্বাসটাও যেন আটকে আসছে ক্রমশ। এদিকে হঠাৎ তেকে এমন ঝাপটে ধরতে দেখে ভেবেচিকা খেয়ে গেল জাঙ্কুক। মুহূর্তের মাঝেই থমকে গেল ছেলেটা। অনুভব করলো ওকে ঝাপটে ধরা মেয়েটা ওকে এতটাই শক্ত করে ধরে আছে যেন পারলে ওর বুকের ভিতরে ঢুকে যাবে। হঠাৎ একটা মেয়ের এমন ঘনিষ্ঠ স্পর্শে 29 বছরের যুবকের ভেতরে হুট করে সবকিছু এলোমেলো করে দিল। শক্ত বলিষ্ঠ দেহে এমন কোমল তুলতুলে মেলি স্পর্শে পাথর হৃদয়ে তুলপাড় শুরু হয়ে গেল। মুহূর্তের মাঝেই কেমন যেন একটা ঘুরের মাঝেই আটকে গেল ছেলেটা। বুঝতে চাইলো নিজেকে নিজে যে একটা মেয়ে এত কাছে আসাই ওর মনে ঠিক কিসের বাসনা ওকে দিচ্ছে, কোনো খারাপ বাসনা নাকি অন্য কিছু। জাঙ্কুক নিজেকে নিজে জাজ করে উপলব্ধি করলো ওর ভেতরে হিংস্র পশুর মতো বাসনা কাজ করছে না, কিন্তু কিছু একটা ফিল করছে। সেই ফিলের মাঝে নেই কোনো খারাপ বাসনা। যেন মনে হচ্ছে ওর পাথর হৃদয়ের মাঝে হুট করে এক স্নিগ্ধ ফুলের জন্ম হয়েছে, যেই ফুলটাকে ওর চাই, খুব যত্নে আগলে রাখবে, যেন সেই ফুলের গায়ে এক টুকরো দাগও না লাগতে পারে। জাঙ্কুকের ভাবনা ছেদ ঘটল ওর বুকের সাথে লিপ্টে থাকা মেয়েটার অস্বাভাবিকভাবে কম্পনে। প্রথমে ভেবেছিল হয়তো তখন ওভাবে শব্দ হওয়ায় ভয় পেয়েছে, তাই কাঁপছে, কিন্তু শরীরের অস্বাভাবিক গতিতে কাঁপন অনুভব করতেই জাঙ্কুক কিছু একটা আন্দাজ করে দ্রুত পকেট থেকে ফোন বের করে ফোনের ফ্ল্যাশ অন করে সেটা তের দিকে তাক করলো। বুঝতে বেশি সময় লাগলো না, তের নিক্টোফোবিয়ার সমস্যা আছে। যারা একদম খুটখুটে অন্ধকারে, যেখানে এক টুকরো আলোর দিশা থাকে না, এমন অন্ধকারে অতিমাত্রায় ভয় পায়, তাদের নিক্টোফোবিয়ার সমস্যা থাকে। তাই জাঙ্কুক দ্রুত ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে তের গালে মৃদু চাপড় দিতে দিতে বলে উঠল, রিল্যাক্স, কিছু হয়নি, এই যে আলো আছে, নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করো, আমি আছি, কিছু হবে না, শুনতে পাচ্ছ আমার কথা এই মেয়ে? এই বলে জাঙ্কুক লাগাতার তের গালে মৃদু চাপড় দিয়ে থেকে ডাকতে লাগলো, কিন্তু তের কোনো রেসপন্স পাওয়া গেল না। মেয়েটা অস্বাভাবিকভাবে কাঁপছে, নিঃশ্বাসও তুলছে না। তা দেখে জাঙ্কুক দ্রুত তেকে নিয়ে সামনের দিকে ঝুঁকিয়ে বসিয়ে বলতে লাগলো, শ্বাস নেওয়ার ট্রাই করো। সামনের দিকে হালকা ঝুঁকে বসাতেই তের উদ্বিগ্ন শরীর একটু রিল্যাক্স হতেই একটু একটু করে শ্বাস নিতে সক্ষম হলো তে। এভাবে অনেকটা সময় পর প্রপারলি শ্বাস নিতে সক্ষম হলেও শরীর একদম দুর্বল হয়ে গিয়ে নিজের শরীরের সবটুকু ভর ছেড়ে দিয়ে নিশ্চুপে লেপ্টে রইল জাঙ্কুকের বুকের সাথে। তেকে স্বাভাবিকভাবে শ্বাস নিতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল জাঙ্কুক। পরক্ষণেই তে সারা শরীর ভার ছেড়ে দিতেই বুঝলো যে শরীর দুর্বল হয়ে পড়েছে। তাই জাঙ্কুক আর থেকে না ডেকে অতি সন্তর্পণে বাহুডোরে আগলে রেখে ফোন লাগালো সোগাকে। প্রথমবার রিং হয়ে ফোন কেটে গিয়ে দ্বিতীয়বারও কেটে গেল। তৃতীয়বার ফোন রিসিভ হতেই জাঙ্কুক থমকে বলে উঠল, ফোন ধরতে এত সময় লাগে কেন? কখন থেকে ফোন করছি? ফোন রিসিভ করার সাথে সাথে জাঙ্কুকের এমন বাজকাই গলায় ধমক শুনে সুগার কান থেকে ফোনটা সরিয়ে চেক করে দেখলো আরও 2টি মিসড কল উঠে আছে জাঙ্কুকের। মাত্র 2টা কল দিয়েছে, এতেই এমন ধমকাচ্ছে ভাবতেই সুগার চোখ মুখ খিচে বিড়বিড় করে বলল, এর নাকের ডগায় থাকা রাগ কি কোনোদিনও কমবে না? কথাটা বিড়বিড় করে বললেও সুগার গলা পরিষ্কার করে বলে উঠল, ফোনের কাছে ছিলাম না, কি বলবি বল। লিফটের কি হয়েছে? লিফট বন্ধ কেন? জাঙ্কুকের কথার আগামাথা না বুঝতে পেরে সুগা বলে উঠল, কোন লিফট? কাদের লিফট? সুগার এমন প্রশ্নে জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলে উঠল, তোর কাছে লিফটের কথা আক্স করেছি, তাহলে নিশ্চয়ই অন্য বাড়ির লিফটের কথা তোকে আক্স করবো না? জাঙ্কুকের এমন চিবানো কথায় সুগার ঢুক গেলে বলল, বুঝতে পেরেছি, তুই কোথায়? বাসার নিচে নাকি? ঝড়ের জন্য কোনো তার নাকি ছিঁড়ে গিয়েছে, যার কারণে কারেন্ট নেই। সব ঠিক করে কারেন্ট দিয়েছিল, বাট তারে সমস্যা হয় আবার কারেন্ট চলে গিয়েছে। লাইন ঠিক করতে আধা ঘন্টা লাগবে, তুই নিচে থাক, আমি আসছি। এই বলে সুগা বের হতে উদ্যত হতে জাঙ্কুক ধমকে বলে উঠল, কথা না বুঝে তোর এই এক লাইন বেশি বুঝে অতিমাত্রায় বকবকানি করার স্বভাব চিরতরের জন্য খুঁচিয়ে দেবো শালা। আমি লিফটের ভেতরে আটকে আছি, 5 মিনিটের ভেতরে কারেন্ট না আসলে তোর কি অবস্থা করব আমি নিজেও জানি না। এই বলে খট করে ফোন কেটে দিল। জাঙ্কুক এভাবে ফোন কেটে দেওয়ায় সুগার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এত তাড়াতাড়ি ও এখন কি করে লাইন ঠিক করবে? ভাবতেই সুগা তড়িঘড়ি করে ফোন লাগালো কাউকে, বলল দ্রুত লাইন ঠিক করতে। বলা যায় না, সময় মতো কারেন্ট না আসলে সত্যি সত্যি জাঙ্কুক ওর হাল বেহাল করে ছাড়বে। ভাবতে ভাবতে সুগা ঢোক গেল। 5 মিনিটের জায়গায় 10 মিনিট পর কারেন্ট আসলো। কারেন্ট আসতেই তাৎক্ষণিক লিফট 6 ফ্লোরে পৌঁছাতেই জাঙ্কুক তাকালো ওর বাউডরের সাথে মিশে থাকা দুর্বল মায়াবিনীর দিকে, যার দুর্বল চোখ দুটো আলতো করে বন্ধ করা।
শরীরের যেই অবস্থা এতে মনে হয় না নিজে উঠতে পারবে, তবুও জাঙ্কুক গালে মৃত চাবর দিয়ে এই মেয়ে বলে ডাকতেই লক্ষ্য করলো তে জ্ঞান হারিয়েছে। তেকে সেন্সলেস হয়ে যেতে দেখে জাঙ্কুক আর কিছু না ভেবে তেকে আলতো করে কোলে তুলে নিল। জাঙ্কুক তেকে কোলে নিয়ে লিফট থেকে বের হতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা সুগার চোখ জোড়া সহসা কপালে উঠে গেল। বোয়াল মাছের মতো হা করে না থেকে সামনে থেকে সর। জাঙ্কুকের কথায় সুগার হুশ আসতেই চোখ বড় বড় করে বলে উঠল, এই জাঙ্কুক, এই কি করছিস তুই? ওকে কি তুলে এনেছিস নাকি? সুগার আজাইরা প্রশ্ন। জাঙ্কুক এবার ধমকে বলে উঠল, সরবি সামনে থেকে। জাঙ্কুকের ধমকে সুগার বিস্মিত হয়ে পাশে সরতেই জাঙ্কুক তেকে নিয়ে বাসায় প্রবেশ করতেই ইয়ঞ্জন বেগম আর ইয়ঙ্গি ছুটে এসে বিচলিত হয়ে বলতে লাগলো, তের কি হয়েছে? এদের এত এত প্রশ্ন জাঙ্কুক বিরক্ত হলেও সেটা প্রকাশ না করে ছোট করে বলল, কারেন্ট চলে যাওয়ায় লিফটের ভেতরে আটকা পড়ে গিয়েছিল। নেক্টোফোবিয়ার প্রবলেম আছে, তাই অন্ধকারের অতিমাত্রায় ভয় পাওয়ার জন্য সেন্সলেস হয়ে পড়েছে। জাঙ্কুকের কথায় ইয়ঞ্জন বেগম বিচলিত হয়ে বলে উঠল, তুমি ওকে গেস্ট রুমে শুয়ে দাও বাবা, আমি দেখছি। ইয়ঙ্গি, তুমি যাও, গিয়ে তোমার ইয়োনা আন্টিকে ডাক দিয়ে আসো। মায়ের কথায় ইয়ঙ্গি তড়িঘড়ি করে ইয়োনা বেগমকে ডাকার জন্য বেরিয়ে গেল। এদিকে জাঙ্কুক থেকে আলতো করে বেডে শুয়ে দিয়ে পালস চেক করে দেখলো ধীর গতিতে চলছে। এর ভিতরে ইয়োনা বেগম হুম রেখে রুমে প্রবেশ করে মেয়েকে অচেতন অবস্থায় দেখে অস্থির হয়ে পড়লেন। ইয়োনা বেগমের অস্থিরতা দেখে জাঙ্কুক সুপ্ত শ্বাস ফেলে বলল, শ্বাসকষ্ট ওঠায় শরীর দুর্বল হয়ে পড়েছে, টেনশনের কিছু নেই, জ্ঞান ফিরে আসবে। জাঙ্কুকের কথায় ইয়োনা বেগম একটু শান্ত হলো। তা দেখে জাঙ্কুক ফের বলল, চোখে মুখে হালকা পানি ছিটিয়ে দিন, ঠিক হয়ে যাবে। এই বলে এক পলক তের অচেতন মুখের দিকে তাকিয়ে সুগাকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তো হে আমি পাখিগণ, আজকে আমার অবস্থা নাজেহাল হয়ে গেছে গা। জানো এই বয়সটি দিতে আমার কত যে সময় লাগছে, খালি ভুল হয় খালি ভুল হয়। কই যে যাইতাম, মানে বয়স দেওয়ার মুড নাই। তোমরা জ্বালাই বয়স দেওয়ার মুড নাই। মানে ওইটাছে গিয়া তোমরা ভিডিও রেসপন্স করো না, এর লাগে আমার ভিডিও বানাইতাম মন চানা, ভিডিও বানানির মুড নাই। যেটার লাগে আমার বয়স দিতাম মন চানা, আর বয়স দিতাম মন যে সময় না আছে আমার, এই সময় বয়স দিলে খালি বয়স ভুল হয় ভুল হয় ভুল হয়। আর 12 মাস লাগে। সকালে বইছি, ওখানে কয়টা বাজে? 1:40 বাজে। বুঝছো নি কত দেরি যে হয়েছে, কত ভুল যে হয়েছে আমার হিসাব ছাড়া। আচ্ছা যাই হোক, জায়গা তাও তোমরা টাটা, আল্লাহ হাফিজ, বাই বাই।